আমরা কি লাইভে? জি ভাই, আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তোমরা যারা লাইভে জয়েন করতেছো, অর্থাৎ যারা আমার লাইভটা এখন দেখতেছো, তারা কাইন্ডলি তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোয় শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করো। মেসেঞ্জার গ্রুপগুলোয় লাইভের লিঙ্কটা শেয়ার করে দাও। মেসেঞ্জার গ্রুপ, নিজের টাইমলাইন বা কলেজের ফ্রেন্ডদের গ্রুপ, এই গ্রুপে আজকে সবাই লিঙ্কটা শুরু করে দাও। আজকে আমাদের প্রি মেডিকেল ওরিয়েন্টেশন। প্রি মেডিকেল ওরিয়েন্টেশন তোমাদের 21 ব্যাচের জন্য। তো সবাই ইনশাআল্লাহ লিঙ্কটা শেয়ার করে দাও। আজকে আমরা বোটানি চ্যাপ্টার 8 পড়বো। সবাই নিজেদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও। যারা লাইভে আছো সবার দায়িত্ব হচ্ছে লিঙ্কটা সব জায়গায় শেয়ার করে দিয়া। আমি শিক্ষার্থীদের আসার অপেক্ষা করছি। সবাই চলে আসলে ইনশাআল্লাহ লাইভটা শুরু করে দিব। ওকে, সবার লাইভটা সবাই লাইভটা শেয়ার করো। বাকি লাইভটা তো লাইভটা ডিএমএস কোর্স আইডিতে তোরা কি? হ্যাঁ, লাইভটা ডিএমএস কোর্স আইডিতে আছে? পাচ্ছি না। না, মেইন গ্রুপে ভাই। ঠিক আছে। ওকে। সবগুলো গ্রুপে একটু সবাই লিংকটা দিয়ে দাও, আমি অপেক্ষা করছি সবার জন্য। ওকে, ঠিক আছে, সবাই আসো। আচ্ছা, আমি আজকে সবার কমেন্টগুলো পড়বো। সবাই কমেন্ট করো, আমি অপেক্ষা করছি এখনো। সবাই আসুক। ওকে, সুমাইয়া আক্তার ঋতু সালাম দিছো আপু, ওয়ালাইকুম আসসালাম। ঐশ্বর্য আমিন, ওয়ালাইকুম আসসালাম। জিনিয়া কমেন্ট দেখতে পাচ্ছি। সবাই জয়েন করো লাইভ ইনশাল্লাহ। ঠিক আছে, এখনো সবাই আসছে। সবাই আসা পর্যন্ত অপেক্ষা করছি। ইনশাল্লাহ আমরা উইদিন 1 মিনিট শুরু করতে পারবো। তো আমরা আসলে আজকে টিস্যু নিয়ে পড়াশোনা করব। তো আজকের দিনের ক্লাসটা একটু স্পেশাল, যেহেতু প্রথম ক্লাস। আজকে কিছু স্পেশাল জিনিস আমি তোমাদের দেখাবো। কয়েকটা স্পেশাল ছবি আঁকবো এবং কয়েকটা স্পেশাল গানা গাইগা। তো আমি আজকে কিছু গান তোমাদের শোনাবো। এই গানগুলো তোমরা সবাই শুনতে পাবা এবং কিছু স্পেশাল ছবি তোমরা দেখতে পাবা। এই জিনিসটা আজকে তোমরা স্পেশালি পাবা। আজকে হিন্দি, মারাঠি, গুজরাটি, পাকিস্তানি, আমেরিকান, আফ্রিকান যে কোনো ধরনের গান তোমরা আজকে শুনতে পাবা। তো আমরা আজকে টিস্যু নিয়ে পড়াশোনা করব। টিস্যু নিয়ে পড়তে হলে ভাই সবার আগে আমার জানতে হবে টিস্যু কি জিনিস। টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ একসাথে, অনেকগুলা কোষ একসাথে হয়ে একই রকম কাজ করে, যাতে ওই কাজটা একটা ইউনিট হয়ে করতে পারে। এই ইউনিটগুলোকে আমরা নর্মালি বলি টিস্যু। মানে সোজা কথা, অনেকগুলো কোষের সমষ্টি, অনেকগুলা কোষ, বেশ কিছু কোষকে একসাথে আমি বলতেছি টিস্যু, যার কাজ হচ্ছে নির্দিষ্ট ধরনের কাজের শ্রম বন্টন করা। টিস্যু কেন সৃষ্টি হয়েছে বা টিস্যু উৎপত্তির কারণ কি? এর কারণ হচ্ছে কোষের কাজের শ্রম বন্টন। এইটুকু জানলেই হবে যে টিস্যু কেন উৎপত্তি হয়েছে। শ্রম বন্টনের জন্য। পরীক্ষায় আসবে না বা আসার গুরুত্ব কম। পরীক্ষায় আসবে টিস্যু আবিষ্কার করছে এবং নামকরণ করছে কোন বিজ্ঞানী, নাম জানতে হবে। বাইচার্ট। নামটা রিপিট করি, বাইচার্ট। যখন এই নামগুলা বলবো তখন নিজের মধ্যে একটা ইংলিশ ভাব আসতে হবে। ইংলিশ ভাবে তখন নামটা এভাবে আমরা বলবো যে নামটা হচ্ছে বাইচার্ট। তাহলে টিস্যু আবিষ্কার করছে কে? বাইচার্ট। এই নামটুকু জানলেই হবে। টিস্যু অনেকগুলা কোষ এক হয়ে উদ্ভিদের কাজের শ্রম বন্টন করা, এটাকে আমি বলতেছি টিস্যু। তো টিস্যু টাইপস যখন পড়বো, সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? কারো কোনো সমস্যা হলে কাইন্ডলি কমেন্ট করিও, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, টিস্যু টাইপের মধ্যে আছে হচ্ছে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। সবাই আমরা জানি ভাজক টিস্যু, আর ওইটা ছিল নিচেরটা ছাগলের তৃতীয় বাচ্চা, যেটা কোনো কাজে লাগে নাই।
তো দেখো ভাজক টিস্যু আছে, স্থায়ী টিস্যু আছে। টিস্যু দুই প্রকার, একটা বললাম ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো এই ভাজক টিস্যুর আরেক নাম কি, পরীক্ষায় কোশ্চেন হবে ভাজক টিস্যুকে কি নামে ডাকা হয়। তুমি উত্তর দিবা ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। পরীক্ষায় আসার মতো কোশ্চেন, নাম করা, বারবার আসছে বোর্ডের প্রশ্ন। তাহলে আমার মনে রাখতে হবে ভাজক টিস্যুর অপর নাম কি, উত্তর মেরিস্টেম। তাহলে পরীক্ষায় এটাও আসতে পারে মেরিস্টেম কি, তুমি বলবা ভাজক টিস্যুর অপর নাম। তাহলে ভাজক টিস্যুর আরেক নাম হচ্ছে মেরিস্টেম। আর স্থায়ী টিস্যু নিয়ে এখন আর কিছু বলবো না, আগে ভাজক টিস্যু ডিটেইলসে পড়াই নিব। তাহলে খেয়াল করো, আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, ভাজক টিস্যুর আরেক নাম হচ্ছে মেরিস্টেম। বিজ্ঞানের নাম বলে দিছি, টিস্যু আবিষ্কার করছে বাইচার্ড। অনেক কোষ এক হয়ে যখন উদ্ভিদের কাজের শ্রম বর্পণ করে তখনই তাকে আমরা বলি টিস্যু। আমি আজকে কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো করব সবাই সাথে সাথে দুম করে উত্তর দিয়ে দিবা। আমি কমেন্টসগুলো আজকে পড়ার চেষ্টা করব, সরাসরি আমি নিজেই পড়ার চেষ্টা করব। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলো তোমরা, টিস্যু আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? সবাই বিজ্ঞানীটার নাম বোর্ডে কমেন্ট বক্সে লিখে ফেলো, টিস্যু আবিষ্কার করছে কোন বিজ্ঞানী। আচ্ছা, তো চলো আমি এখন একটা ভাজক টিস্যু নিয়ে একটা কাহিনী শুনে। ভাজক টিস্যু মানে আসলে যে বিভাজিত হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8। তোমরাও কিন্তু ভবিষ্যতে বিভাজিত হবা বা বিভাজন করবা, কিভাবে করবা, কেন করবা, কেমনে করবা, এই বিষয়ে এখন কথা না বলি। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট, বিভাজন করা কি সহজ নাকি কঠিন, এই প্রশ্নের উত্তর দিতে গেলেই আমার অনেক কথা মনে পড়ে যায়। এই অনেক কথা মনে পড়া নিয়ে আমি একটা গান শোনাবো, তবে সেই গানের আগে আমাদের মনে রাখতে হবে বিভাজন করা কিন্তু এত সহজ কাজ নয়। আমি একটা ভাজক টিস্যু এঁকে ফেলি। এই কোষটা মনে করো কিছুদিন পর পরই বিভাজিত হচ্ছে। গ্রামের দিকে দেখো না, 12, 13, 14, 15টা বাচ্চা কিন্তু অনেকের থেকে থাকে। তো এরা কিন্তু কিছুদিন পর পর বিভাজিত হয়। তো এই বিভাজন হতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তাই ভাজক টিস্যু অলওয়েজ কষ্ট করে, অর্থাৎ বিপাকীয় শক্তি অনেক বেশি, বিপাকীয় শক্তি বেশি। এখন ভাজক টিস্যুতে একদম ছোট্ট একটা বাচ্চা, কেবল জন্ম নেওয়া বাচ্চা, ওর ত্বকটা কি আমার মতো এরকম কালো মোটা ভূতের মতো হবে নাকি সফট নরম হবে? তো উত্তর হচ্ছে সফট হবে, পাতলা হবে, অর্থাৎ এদের কোষ প্রাচীর পাতলা। তাহলে ভাজক টিস্যুর কোষ প্রাচীর কেমন হবে? উত্তর কোষ প্রাচীর পাতলা হবে, বিপাকীয় শক্তি বেশি হবে। এখন ওদের যে এই যে কোষ, বাচ্চাদের ক্ষেত্রে তোমরা জানো যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওইভাবে তেমন কোনো খাদ্য ওরা হচ্ছে সঞ্চয় করে পারে না। এই সঞ্চিত খাদ্য কি হবে না, থাকবে না, সঞ্চিত খাদ্য থাকবে না, সঞ্চিত খাদ্য থাকবে না। তুমি একটা কাজ করতে দিলা, এই আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি 8 অধ্যায়টা কালকে ভালো করে পড়ে আসো। তুমি তো বুইড়া, তুমি ফাঁকি দেওয়ার চেষ্টা করবা, কিন্তু একটা বাচ্চা সে কি কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবে? তাই এর ক্ষেত্রে কোনো কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বর থাকে না। তাহলে ভাজক টিস্যু দেখো কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলছি, বিপাকীয় শক্তি বেশি, পাতলা কোষ প্রাচীর, সঞ্চিত খাদ্য থাকবে না, কোষ গহ্বর থাকবে না। দুইটা কোষের মাঝখানে যে ফাঁক থাকে তার নাম হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক। এই অন্তঃকোষীয় ফাঁক, অন্তঃকোষীয় ফাঁকা থাকে না, অন্তঃকোষীয় ফাঁকা থাকে না। তাহলে খেয়াল করো, অন্তঃকোষীয় ফাঁকা থাকে না, বিপাকীয় শক্তি বেশি, কোষ প্রাচীর পাতলা, সঞ্চিত খাদ্য থাকবে না, কোষ গহ্বর থাকবে না। এখন এই অন্তঃকোষীয় ফাঁকার একটা কাহিনী বলি, দেখো শুনো, এটা মনোযোগ দিয়ে পড়বা। কেন জানো? এই टिश्यू का वैशिष्ट्य तुम्हें भूल नहीं जाना है, ये মনে রাখা बहुत गुरुत्वपूर्ण है, इसीलिए तुमको ये बचपन से ही बहुत बड़ो होने के तक মনে रखना पड़ेगा। বুঝছো? আমি আরো সুন্দর করে এই গান শোনাবার পর तुमको भूल नहीं जाना है, बचपन का पढ़ाशोना प्रेम नहीं प्यार नहीं। तो देखो यहाँ से मैं क्या बोल रहा हूँ, এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, একটু মনোযোগ দাও ভাই, সবাই পারবো আমরা। দেখো যদি ভাজক টিস্যু গোল হইতো, দেখো গোল হইলে এই যে 4টা গোলের মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে যেত, এই ফাঁকাটারে আমরা বলি অন্তঃকোষীয় ফাঁক। এই অন্তঃকোষীয় ফাঁকটা থাকে না কার? ভাজক টিস্যুর থাকে না, স্থায়ী টিস্যুর থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই অন্তঃকোষীয় ফাঁকা থাকে না বলে ভাজক টিস্যু কখনো গোলাকার হয় না, এটা মনে রাখতে হবে। গোলাকার হয় না, গোলাকার বাদে সব আকার হতে পারে, শুধুমাত্র গোলাকার হতে পারে না। কারণ দেখো চতুর্ভুজাকার হলে এই দেখো কোনো মাঝখানে ফাঁকা নাই, কিন্তু গোলাকার হলে কিন্তু মাঝখানে দুইটা কোষের মাঝখানে একটা ছোট্ট ফাঁকা থেকেই যায়। তাহলে আমরা মোটামুটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম। অন্তঃকোষীয় ফাঁকা থাকে না, বিপাকীয় শক্তি বেশি, কোষ প্রাচীর পাতলা, সঞ্চিত খাদ্য থাকবে না, কোষ গহ্বর থাকবে না, এবং বলছি হচ্ছে বর্জ্য পদার্থ থাকে না।
এই তো, এই কথাগুলো মোটামুটি মনে রাখলেই আমরা সবাই পারবো। ঠিক আছে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও যে ভাজক টিস্যুর অপর নাম কি? আমি ভাজক টিস্যুর অপর নাম কি বলছি, প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে উত্তর দিয়ে দাও ভাজক টিস্যুর অপর নাম কি। ঠিক আছে, আর ভাজক টিস্যুর বৈशिষ্ট্য তো तुमको कभी भूलना नहीं चाहिए। चलो, ये लोग मेरा हिंदी समझता है क्या? बहुत अच्छा। ओके ডিএমসি স্কলার হিন্দি স্পেশাল ক্লাস। ওকে, আমি আসলে যদি হিন্দিতে পড়াই তাহলে আমি বাংলা থেকে অনেক ভালো পড়াই, আমি জানি, কিন্তু তোমরা সবাই হিন্দিতে কমফোর্টেবল না বলে আমি আসলে কিন্তু খুব সুন্দর হিন্দি বলতে পারি। নর্মালি আমি অনেক সুন্দর হিন্দি বলি, কিন্তু তোমরা যাতে একটু বুঝতে পারো তাই বাংলা को साथ हिंदी को मिक्स करके मैं তারপর बताता हूँ जैसे तुम लोग इजीली बुझता हो। তো দেখো, যাই হোক, এরপর আমরা টিস্যু তো পড়ে ফেললাম, টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর এখন ক্লাসিফিকেশন পড়বো। দেখো ভাইয়া, ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন যদি না পারো, বিশ্বাস করো তোমার লাইফে তুমি কখনোই 2 থেকে 3 হতে পারবা না। 2 থেকে 3 হতে হলে অবশ্যই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পারতে হবে, কারণ ভাজক টিস্যুর যতগুলা প্রকার পড়বা সবই 3 প্রকার। তাই এই 3 প্রকার না পারলে জীবনের খাতায়ও তোমরা 2 থেকে কখনো 3 হতে পারবা না। তাই অবশ্যই এই ভাজক টিস্যুর কয়টা 3 প্রকার এইটা পারতে হবে। খেয়াল করো, ভাজক টিস্যুর প্রকারগুলো একটু খেয়াল করি। সবার আগে চলে আসি উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে একটা বিষয় ভাই বলে দেই, তোমরা সবাই জানো যে এই যে আজকে যে কোর্সের ওরিয়েন্টেশন হচ্ছে প্রি মেডিকেল কোর্স, এটা খুবই দ্রুত ইনশাআল্লাহ আগামী 4 ক্লাসের মধ্যে এটা প্রাইভেট গ্রুপে চলে যাবে। তো প্রাইভেট গ্রুপে যাওয়ার পর শুধুমাত্র যারা 5000 টাকা দিয়ে বুকিং করছে কোচিং এ, এরাই ভর্তি হতে পারবে। আজকে দিনে আর গতকাল এই 2 দিনে প্রায় 43 জনের ভর্তি হয়েছে নতুন অ্যাডমিশন। তো ভর্তির চাপ অনেক বেশি, ম্যাক্সিমাম ভর্তি হয়ে যাচ্ছে। তোমার যারা বান্ধবী বন্ধু আছে তোমাকে জানায় বা তোমাকে না জানায়, অধিকাংশই ভর্তি হয়ে যাচ্ছে। তাই এই প্রি মেডিকেল কোর্সটা তোমাকে করতে হলে অবশ্যই ডিএমসি স্কলার্সের মেইন ফার্স্ট টাইম প্রোগ্রামে বুকিং দিতে হবে। তাই সবাই চেষ্টা করবা, যাদের বুকিং করা আছে তারা তো ঠিকই আছে, আর যাদের করা নেই তারা যেন বুকিংটা দ্রুত করে ফেলতে পারো। কোনো সমস্যা থাকলে অফিসে কথা বলবা, অফিস তোমাকে হেল্প করবে। খেয়াল করো, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, বা অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। এরপর হচ্ছে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, বা আর বাকি থাকলো হচ্ছে কাজ অনুসারে, এটাও ভাজক টিস্যু 3 প্রকার। তাহলে ভাজক টিস্যুর যে প্রকারভেদই আসে না কেন, আসুক না কেন, তোমার অলওয়েজ উত্তর হবে 3 প্রকার। উৎপত্তি অনুসারে কয় প্রকার? উত্তর 3 প্রকার। কি কি? দেখো, একটা গাছের ছবি আঁকি। তোমরা তো জানো আমি কত ভালো ছবি আঁকি। লিওনার্দো দা, মইনুল দা, পিকাসো দা, ভিঞ্চি দা, ইসলাম। দেখো, এই একটা মাটি, এটা মাটির ছবি। মাটির উপর একটা চারা হবে, এই যে একটা বীজ। বীজ থেকে সর্বপ্রথম যে টিস্যুটা বের হলো এটাকে আমি বললাম প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু, একদম শুরুতে বীজ থেকে যে টিস্যুটা ফুটে বেরোলো এটাকে বললাম প্রারম্ভিক ভাজক টিস্যু। এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যে টিস্যুটা সৃষ্টি হয় তাকেই আমরা বলি প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রারম্ভিক থেকে হলো প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু থেকে কি তৈরি হবে কমেন্ট বক্সে লিখে দাও। যেহেতু প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে হলো প্রাইমারি ভাজক টিস্যু, বোঝাই যাচ্ছে প্রাইমারির পর কি হবে লিখে ফেলো কমেন্ট বক্সে, তোমাদের কমেন্টটা পড়তে চাই। তো আমি জানি যে তোমরা অনেকেই এখন উত্তর লেখা শুরু করছো যে প্রাইমারি ভাজক টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। এটা অনেক বড় একটা ভুল, এই ভুলটা আমরা করব না। প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় প্রাইমারি স্থায়ী টিস্যু। এই বেসিকটুকু সবার ক্লিয়ার করা থাকা লাগবে। তাহলে দেখো, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে যে ভাজক টিস্যু তৈরি হয় তাকে আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। এই জায়গাটুকু যেন সবাই পারি, কেউ যেন ভুল না করি। সেকেন্ডারি ভাজক টিস্যু। আর সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় সেকেন্ডারি স্থায়ী টিস্যু। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছিল যে প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে সৃষ্ট টিস্যু কাকে বলে বা কোনটা সৃষ্ট টিস্যু? উত্তর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি স্থায়ী থেকে, কিন্তু খেয়াল করিও, প্রাইমারি স্থায়ী থেকে হচ্ছে
সেকেন্ডারি ভাজক। এই ভুলটা সবাই করবো না, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু, প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু, আর সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে সেকেন্ডারি স্থায়ী টিস্যু। ক্লিয়ার? এইটুকু মনে রাখতে হবে। এই টাইপ পর্যন্ত এখানে মাত্র 3টা, 1 2 3। সবাই দেখতেছো? সবাই ইনশাআল্লাহ মনে রাখতে পারবা। আমার একটা প্রশ্নের উত্তর দাও যে ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষ গহ্বর কেমন হয়? ছোট, মাঝারি ধরনের নাকি সব থেকে বড় সাইজের হয়? ভাজক টিস্যুর কোষ গহ্বর কেমন? একটু উত্তরে কমেন্ট বক্সে লিখে ফেলো। এরপর চলে আসি অবস্থানে। তাহলে উৎপত্তি অনুসারে 3টা টাইপ পড়াই ফেললাম। অবস্থান অনুসারে 3 প্রকার। মাথায় থাকলে শীর্ষে, পাশে থাকলে পার্শ্বে। তাহলে মাথায় থাকলে বললাম শীর্ষস্থ, পাশে থাকলে পার্শ্বস্থ, আর মাঝখানে থাকলে ইন্টারক্যালারি। তাহলে অবস্থান অনুসারে 3 প্রকার। শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বস্থ ভাজক টিস্যু। এই সবাই কমেন্ট করো, আমি কমেন্টগুলো পড়বো। শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বস্থ ভাজক টিস্যু, আর ইন্টারক্যালারি। ব্লার কমেন্ট এসেছে। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টারক্যালারি দলটা একটু খুলে দাও। তাহলে বললাম অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এখনো কি ব্লারিং ইস্যু আছে? ব্লার ইস্যু আছে কিনা? ঠিক আছে? ঠিক আছে এবার। ওকে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, শীর্ষস্থ আছে, পার্শ্বস্থ আছে, ইন্টারক্যালারি আছে। তো দেখো, তো আমি তো অনেক গান গাই। একটা গানের মধ্যে মনে রাখবা যে সব সময় যদি মাঝে চলে আসে তাহলে কিন্তু সেই ভালোবাসা টেকে না। ভালোবাসার মাঝে কেউ আসলে সেই ভালোবাসা কখনো টেকে না। ইন্টারনাল, একজন আরেকজন। ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। এই একজন, এই আরেকজন, এদের মাঝখানে যদি কেউ চলে আসে সেই ভালোবাসা কি টেকে? তো দেখো, একজন শীর্ষে আছে, একজন পাশে আছে, আর একজন মাঝে চলে এসেছে। তাহলে তোমাদের ভালোবাসার মাঝে যখনই কোনো ইন্টারক্যালারি ভাজক টিস্যু আসবে তাকে দূরে সরাই দিবা, দূরে নিয়ে দিবা। এখন মনে রাখবা এখানে একটা বেসিক ভাইয়া যে অবস্থান অনুসারে শীর্ষস্থ ভাজক টিস্যু। একটা জিনিস খেয়াল করো সবাই, সবাই এই জায়গায় কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ব্লার কমেন্ট বলছে। এখনো ব্লার? জি ভাই। ব্লার কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সময় নাও, সময় নাও, ঠিক হয়ে যাবে ভাই। ব্লারিং নিয়ে কিছু কোনো চিন্তা করার দরকার নেই। ব্লার এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওকে, ব্লার আছে, এখনো দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। রাকিব একটু ফোকাসিংটা ঠিক করো। আমি দেখতে পাচ্ছি ব্লার, একটু তোমরা অপেক্ষা করো, একটু হোল্ড করো। রাকিব ফোকাসিংটা ইস্যু করো, ফোকাসিংটা চেক করো। ये ब्लर नहीं होना चाहिए। मेरे हिंदी सुनकर ये ब्लर का चले जाना चाहिए। ब्लर तुम क्यों नहीं जा रहा हो? ब्लर मेरा हिंदी सुनकर चल जाएगा, ये मेरा बहुत कॉन्फिडेंस है। ब्लर चल जाओ यहाँ से। ब्लर जा रहा है, नेटवर्क डाउन हो गया। ओके, ঠিক আছে, খেয়াল করো। তাহলে উৎপত্তি অনুসারে বলছি, অবস্থান অনুসারে বলছি। এইটুকু মনে রাখবো। অবস্থান অনুসারে 3 প্রকার: শীর্ষস্থ, পার্শ্বস্থ, ইন্টারক্যালারি। শীর্ষস্থটা হচ্ছে প্রাইমারি, আর পার্শ্বস্থ আর ইন্টারক্যালারি হচ্ছে সেকেন্ডারি। ক্লিয়ার। ঠিক আছে, খেয়াল করো। আমি বুঝতে পারছিলাম যে আমার হিন্দি শুনে ব্লার কখনোই থাকতে পারবে না, আমার হিন্দি শুনে ভেঙে গেছে। তাহলে খেয়াল করো, অবস্থান অনুসারে 3 প্রকার বললাম: শীর্ষস্থ, পার্শ্বস্থ, ইন্টারক্যালারি। মনে রাখবা, কোন উদ্ভিদ যদি লম্বায় বৃদ্ধি হয় এটা প্রাইমারি, আর পাশে বৃদ্ধি হলে এটা সেকেন্ডারি। পার্শ্বস্থ দিয়ে মোটা হয় এটা সেকেন্ডারি, শীর্ষস্থ দিয়ে লম্বা হয় এটা প্রাইমারি। তোমার যে বন্ধুর ক্ষেত্রে প্রাইমারি বৃদ্ধি বেশি হয়েছে তাকে একটু কমেন্ট বক্সে মেনশন দাও, আর আমার ক্ষেত্রে কোন বৃদ্ধি বেশি হয়েছে এটাও কমেন্ট বক্সে লিখে দিবা। প্রাইমারি বৃদ্ধিতে লম্বায় বাড়ে, সেকেন্ডারি বৃদ্ধিতে মোটায় বাড়ে। আর ইন্টারক্যালারি যেহেতু মাঝখানে আছে তার মানে অবশ্যই এটাও পরিধিতে বাড়াবে, তাই এটাও সেকেন্ডারি। তাই পার্শ্বস্থ আর ইন্টারক্যালারিকে বলবা সেকেন্ডারি, শীর্ষস্থকে বলবা প্রাইমারি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, মনে রাখতে হবে। এরপর খেয়াল করো, কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে 3 প্রকার। আবার ব্লার নাকি? হ্যাঁ ঠিক আছে। মাস, প্লেট, রিব। কোষ বিভাজন অনুসারে কয় প্রকার? উত্তর 3 প্রকার। কি কি? মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। মাস, প্লেট, রিব। আবার ব্লার? আবার ব্লার। কি সমস্যা হলো? একজন বলছে ঠিক আছে, একজন বলছে ব্লার। আমি দেখে বলতেছি। ঠিক আছে, হালকা ব্লার, এটা কিছু হবে না।
এরপর খেয়াল করো, তাহলে বললাম কি কি, মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু আর রিব ভাজক টিস্যু। তাহলে বললাম কোষ বিভাজন অনুসারে কয় প্রকার? 3 প্রকার। কি কি? মাস, প্লেট, রিব। মাস, প্লেট, রিব কোষ বিভাজন অনুসারে 3 প্রকার। ঠিক আছে? এখন তোমার লাইভ চেক করো। এটা ওয়াইফাই না আপনার কানেক্ট? না না না, ভাই ক্লিয়ার আছে, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার আছে এখন। এই ব্লাড থাকলে 30 সেকেন্ড হোল্ড করবো, আমাকে হিন্দি বলতে বললেই হবে। তাহলে দেখো, কোষ বিভাজন অনুসারে 3 প্রকার, মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। মাস ভাজক টিস্যু 3 তলে বিভাজন হয়, 3 তলে। তাহলে 3 তলে যদি বিভাজন হয় তাহলে সেটা হচ্ছে মাস। প্লেট ভাজক টিস্যুতে 2 তলে, আর রিবের ক্ষেত্রে 1 তলে। এটুকু মনে রাখতে হবে। অর্থাৎ মনে করো আমার কাছে এই যে একটা ডাস্টার আছে, 1টা তল, 2টা তল, 3টা তল। 3 তলে যদি বাড়ে তখন মাস ভাজক টিস্যু, মাস অর্থাৎ ঘনত্বে বৃদ্ধি পাচ্ছে। যদি এই যে আমার কাছে একটা চিরুনি আছে, এই একটা তল, এই একটা তল, এই 2 তলে যদি বাড়ে তাহলে এটা প্লেট ভাজক টিস্যু। আর আমার কাছে এই যে একটা মার্কার আছে, একদম লম্বা হিসাবে ধরো, যদি 1 তলে বাড়ে তাহলে সেটা রিব ভাজক টিস্যু। তাহলে কোষ বিভাজন অনুসারে কয় প্রকার? উত্তর 3 প্রকার, মাস, প্লেট, রিব। মাস 3 তলে, প্লেট 2 তলে, রিব 1 তলে। প্লেট ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে পাতা, এটা জানতে হবে। প্লেটের উদাহরণ হচ্ছে পাতা, আর রিবের উদাহরণ হচ্ছে মজ্জারশ্মি। মজ্জারশ্মি বর্ধিষ্ণু মানে বৃদ্ধি হচ্ছে এমন, মূল প্লাস কাণ্ড দুইজনেরই। তাহলে রিবের উদাহরণ পড়লাম বর্ধিষ্ণু, মূল, কাণ্ড দুইজনেরই মজ্জারশ্মি। প্লেটের উদাহরণ বলছি পাতা, আর মাছের উদাহরণ যা বাকি আছে। যদি বলি ভ্রূণথলি, উত্তর মাছ। যদি বলি ভ্রূণথলি বললাম, যদি বলি গর্ভাশয়, উত্তর মাছ। কিন্তু যদি বলি পাতা, উত্তর প্লেট। আর যদি বলি বর্ধিষ্ণু, মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, তাহলে রিব। এইটুকু মোটামুটি মনে রাখলে ভাজক টিস্যুর এই বোরিং ক্লাসিফিকেশন শেষ। এই জায়গাটুকু আমাদের সবার পারতে হবে। আমি ভাজক টিস্যু থেকে কিছু কোশ্চেন করবো, সবাই উত্তর দিবা। বলো, আমি যদি কোশ্চেন করি অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার, সবাই কি বলবা? অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার, কি উত্তর দিবা? সবাই কমেন্ট করো। এরপর যদি আমি কোশ্চেন করি যে বৃদ্ধি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার, সবাই কি উত্তর দিবা? বৃদ্ধি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার, উৎপত্তি অনুসারে কয় প্রকার, আর বৃদ্ধি অনুসারে সবাই কয় প্রকার বলবা, এটা কমেন্ট করবা। এই দুটো কোশ্চেনের উত্তর দেওয়ার পর আমাকে বলবা যে রিব ভাজক টিস্যুতে কয় তলে বিভাজন ঘটে। রিব ভাজক টিস্যুতে কয় তলে বিভাজন ঘটে? অনেকেই বৃদ্ধি অনুসারে উত্তর দিচ্ছ, দেখতেছি 3 প্রকার। আসলে বৃদ্ধি অনুসারে ভাজক টিস্যুর কোনো ক্লাসিফিকেশনই নাই, বৃদ্ধি অনুসারে কোনো প্রকারই নাই। তাহলে প্রকার আছে কি কি? উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, আর কোষ বিভাজন অনুসারে। ঠিক আছে? এরপর রিব ভাজক টিস্যুতে কয় তলে হয় এটা লিখবা। আর লাস্ট কোশ্চেন উত্তর দিবা প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি। প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি, এই উত্তরটা দিলে আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো শেষ করব। এরপরে স্থায়ী টিস্যু নিয়ে অল্প করে কথা বলবো। বর্জ্য পদার্থ আছে। আমার একটা ছোট ছেলে স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে নেহাল, বুঝছো? ও এরকম মোটা, তো ছোটবেলায় ও এরকম মোটা ছিল, আর একটু বেশি মোটা ছিল, এরকম মোটা। তো সারাদিন খাইতো, এখন গরুরা যেরকম খায় ও সেরকম খাইতো। খাওয়ার পর বিভিন্ন বাসায় যেত। এখন বিভিন্ন বাসায় যে যদি বেশি খায় তাহলে বর্জ্য বেশি হবে। সব জায়গায় যে বর্জ্য ত্যাগ করতো, যেখানে সেখানে, রাস্তাঘাটে, সব জায়গায়। একবার তো হোটেলে খাইতে যে সেখানেও, একবার বিয়ে করতে গেছে, বিয়ে করতে যে ওখানেও এই কাজ করছে। এরপর তো ওরে ওই বাড়িতে বের করে দিছে। এরপরে আরেক জায়গায় ওর বিয়ে ঠিক হলো, এবার বিয়ের হয়েও গেল। বিয়ের পর ওই যে রাত হয় ওইখানে যে ও সেম বর্জ্য ত্যাগ করে দিছে, বর্জ্য হচ্ছে করে ফেলছে, মানে হচ্ছে মল ত্যাগ করে দিছে সব জায়গায়। যে এই কারণে মনে রাখবা, নেহালের মতো যাদের শরীরে শুধু বর্জ্য ভরা আর কিছু নাই, তাদের থেকে সাবধান থাকবা। এটা কিন্তু বর্জ্যই আমি বলতেছি। বর্জ্য সমৃদ্ধ কোষকে আমরা বলি ইডিওব্লাস্ট। তাহলে ইডিওব্লাস্টকে তোমার যে বান্ধবী এরকম বারবার বিভিন্ন জায়গায় বর্জ্য ত্যাগ করে, যে বন্ধু করে, তার নাম বলবা ইডিওব্লাস্ট। তাহলে যে কোষে বর্জ্য আছে মানে তার নাম ইডিওব্লাস্ট, এটুকু মনে রাখলেই হবে। তাহলে বর্জ্য সমৃদ্ধ কোষ থাকলে নাম বলবা কি? ইডিওব্লাস্ট। ইডিওব্লাস্ট, ইডিওব্লাস্ট। ঠিক আছে? তাহলে নেহাল ব্লাস্ট, নেহাল ইডিওব্লাস্ট। ভেরি গুড। এটুকু আমরা মনে রাখলে এখান থেকে হবে, আর কিছু পরীক্ষা আসবে না। চলো আমরা সামনে এগোই। স্থায়ী টিস্যুতে চলে আসি। ভাইয়া মনে রাখবা, ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস দেখবা ছোট একটা বাচ্চা, বাচ্চা সাইজ এইটুক। ছোট বাচ্চারা কেমন হয় জানো? আমি একটা বাচ্চার ছবি আঁকি, এটা মনে করো মিসবা। এই যে হচ্ছে হাত, এই হচ্ছে পা,
আর এই যে হচ্ছে মাথা। ছোট একটা বাচ্চা, বডি একটু কিন্তু মাথা একটু বড়। এরকম ভাজক টিস্যুর ক্ষেত্রেও এরকম হয়, নিউক্লিয়াস অনেক বড় হয় কিন্তু তাই সাইটোপ্লাজম চেপে ঘন হয়ে যায়। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে উল্টা হবে, নিউক্লিয়াস হচ্ছে ছোট হয়ে যাবে। আর এইটুকু একটু মনে রাখবা। এখন ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে আমি একটু সহজে কয়েকটা কথা বলে দিই। স্থায়ী টিস্যু জীবিত না মৃত? উত্তর মৃত। মরে গেছে, তাহলে কি খাবে? বিপাকীয় শক্তি দরকার। যা যা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ছিল স্থায়ী টিস্যুর সব বৈশিষ্ট্য উল্টা, কিন্তু এর মরে গেলেও মরণের পরেও একটা শখ যায়নি। কি শখ যায়নি? মরণের পরেও গান গায়। মরণের পরেও ও গান গায়। কি গান গায়? বাচপান কা প্যার মুঝে ভুল নেহি জানা হে। না, এই গান গায় না। ও মরার পর কি গান গায় জানো? মরার পর নকশা করে। তাই মনে রাখবা, স্থায়ী টিস্যুতে নকশা দেখা যায়। স্থায়ী টিস্যুতে কি দেখা যায়? নকশা দেখা যায়। এগুলা মৃত, বিভাজনে অক্ষম। তোমরা তো জানোই মৃত্যুর পর কি বিভাজনের সক্ষমতা থাকে বলো? তাহলে মৃত, বিভাজনে অক্ষম, বিভিন্ন প্রকার নকশা দেখা যায়, প্রোটোপ্লাজম বিহীন। তাহলে এইগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, আমরা দেখেই বুঝবো। মনে রাখবো ভাজক টিস্যুতে যা ছিল তার হুবহু উল্টা, শুধুমাত্র নকশা দেখা যায়। নকশা দেখা যায় কোথায়? উত্তর স্থায়ী টিস্যুতে। যদি বলি অন্তঃকোষীয় ফাঁক, আগেই বলছিলাম যে ভাজক টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক থাকে না, তাহলে এখানে অন্তঃকোষীয় ফাঁক থাকে, এটুকু মনে রাখলেই হবে। অন্তঃকোষীয় ফাঁকা থাকে, তাহলে মৃত বললাম, বিভাজনে অক্ষম, আর বিভিন্ন প্রকার নকশা দেখা যায়। এইগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। এই কথাগুলো আপাতত মনে রাখি, এখান থেকে আর কিছু দরকার নেই। সবাই আমাকে বলো তো, বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, এইটা কোন টিস্যুর উদাহরণ? আবার ব্লাড। বর্ধিষ্ণু मूल कांडेर मज्जारश्मि, এইটা কোন টিস্যুর উদাহরণ? जब ब्लर होगा तुम लोग मुझे बताएगा, मैं हिंदी से ब्लर को जाने का बोलेगा, वो चले जाएगा। थैंक यू, सी यू नॉट फॉर माइंड। টিস্যুতন্ত্র, চলে আসি টিস্যুতন্ত্রতে। ভাইয়া, টিস্যুতন্ত্র আবিষ্কার করছে কে? উত্তর বিজ্ঞানী স্যাক্স, SACHS। বিজ্ঞানী স্যাক্স কি করছে? টিস্যুতন্ত্র আবিষ্কার করছে। একটু আগে বলে আসছিলাম টিস্যু আবিষ্কার করছে বাইচার্ট। ফাইন ভাই আমার দিকে তাকাচ্ছে আর হাসতেছে। টিস্যুতন্ত্র আবিষ্কার বিজ্ঞানীর নাম বলছে, এবার সে শুধু হাসতেছে। আমি জানি না তার হাসার রহস্য কি। যদি তোমরা রহস্য খুঁজে পাও অবশ্যই আমাকে বলতে ভুলবা না যে টিস্যুতন্ত্র আবিষ্কার করছে বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নামের মধ্যে এমন কি রহস্য আছে যে ফাইন ভাই হাসছে। তো টিস্যুতন্ত্র আবিষ্কার করছে বিজ্ঞানী স্যাক্স, আর টিস্যু আবিষ্কার করছিল বিজ্ঞানী বাইচার্ট। এই কথাটা আমরা কেউ ভুল করবো না। টিস্যু আবিষ্কার করছিল বিজ্ঞানী বাইচার্ট। আমাকে তোমরা বলো, বর্জ্য সমৃদ্ধ কোষের নাম কি? বর্জ্য সমৃদ্ধ কোষকে কি নামে ডাকা হয়? ঠিক আছে, টিস্যুতন্ত্র। তো টিস্যুতন্ত্র আছে 3 প্রকার। কি কি দেখো? যেগুলো ত্বকে থাকে, ভাই ত্বকে থাকে। এই সবাই ক্লাসে থাকো, মনোযোগ দাও, এক ক্লাস সব পড়াই দিব, কিচ্ছু বাইরে আসবে না পরীক্ষায়। দেখো, যেগুলো ত্বকে থাকে তার নাম হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। যে টিস্যুগুলা ত্বকে থাকে তার নাম এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল, ঠিক আছে, এপিডার্মাল টিস্যুতন্ত্র। এরপর আছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, তারপর আছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে টিস্যুতন্ত্র আছে 3 প্রকার। দেখো কি কি? এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। নাম জানতে হবে, এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার। তাহলে টিস্যুতন্ত্র কয় প্রকার? 3 প্রকার। ये तुमको भूल नहीं जाना है। তাহলে টিস্যুতন্ত্র হচ্ছে 3 প্রকার, এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার। চলে আসি। তো শ্যাম ভাই সবচেয়ে ফেভারিট গান বুঝছো বর্তমানে এটা, যে জানে মেরি জানে মান। এই গান শ্যাম ভাই দিনে 40, 50, 60 বার করে শুনতেছে বর্তমান। ভাইয়ের খুবই পছন্দ হয়েছে এবং ভাইয়ের পাশে বক্সে অল টাইম চালায় রাখে, এবং এই কারণে আমি উপরে ফ্লোর থেকে সবসময় শুনতে পাই। ভাবো কি পছন্দের গান। बचपन का प्यार मुझे भूल नहीं जाना है, এই অধ্যায়ও तुमको भूल नहीं जाना है, सब মনে রাখনা चाहिए, दिमाग में থাকনা चाहिए। তো খেয়াল করো, এপিডার্মাল টিস্যুতন্ত্র। ভাইয়া শোন, ভালোভাবে মনে রাখিস। মূল, কাণ্ড, কাণ্ডের বহিরাবরণকে বলি এপিডার্মিস, মূলের বহিরাবরণকে বলি এপিব্লেমা। তাহলে একটা মূলের বহিরাবরণ, একে তুই বলবি এপিব্লেমা। এই অধ্যায় থেকে সব কোশ্চেন যদি তুই ভুলে যাস, কোনো কষ্ট নাই আমার। এই একটা লাইন তো সারা জীবন মনে রাখতে হবে, যে মূলের বহিরাবরণকে কি বলে? উত্তর এপিব্লেমা। কাণ্ডের বহিরাবরণকে কি বলে? উত্তর এপিডার্মিস। তো
তাহলে কাণ্ডের বহিরাবরণকে বলে এপিডার্মিস, মূলের বহিরাবরণকে বলে এপিব্লেমা, মূলের বহিরাবরণকে বলে এপিব্লেমা। এবার এই মূলের বহিরাবরণকে বললাম এপিব্লেমা, কাণ্ডের বহিরাবরণকে বললাম এপিডার্মিস। নরমালি কাণ্ডে এক সারি থাকে, এক সারি কোষ থাকে নরমালি। একাধিক সারি কিছু ক্ষেত্রে দেখা যায়, কাদের ক্ষেত্রে একাধিক সারি দেখা যায়। নরমালি এপিডার্মিসে কয় সারি কোষ থাকে বললাম? এক সারি। একাধিক সারি দেখা যায় বট, অসুত আর পাকুড়। তাহলে নাম দেখো বট। কোন বট? অনেক বট। তোমাদের যে অনেক ভাই আছে না, অনেক ভাই আছে আমরা আদর করে এটাকে বট, অনেক বট। এই বট মানে কি আমার কাছে জানতে চাওয়া না? এটা জানতে হলে অবশ্যই তোমাকে অফিসে এসে সিয়াম ভাইয়ের সাথে পার্সোনালি দেখা করতে হবে, তারপর ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো ভাইয়া বট মানে কি, অনেক ভাইয়ের কেন বট বলেন, উত্তর পেয়ে যাবার সেখানেই। আর তুমি যদি সঠিক উত্তর কমেন্ট বক্সে দিতে পারো, তোমার জন্য থাকবে কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ এবং সেই সাথে অনেক উপহার স্বরূপ বই। তো খেয়াল করো, তাহলে হচ্ছে বললাম যেটা এপিডার্মিস, এপিডার্মিসে বললাম যে বট আছে, অসুত আছে, পাকুড় আছে। এখানে হচ্ছে এক সারি না একাধিক সারি থাকে। তাহলে একাধিক সারিরে বলি, একাধিক সারি থাকলে বলি বট। এক সারি নরমালি সবার ক্ষেত্রে থাকে, নরমালি সবার ক্ষেত্রে থাকে এক সারি। আর যদি তিন সারি হয়ে যায়, তিন সারি হয়ে গেলে তুমি বুঝতেছো, তোমার যদি জীবনে 3টা করে শাড়ি কিনা লাগে প্রত্যেকবার 3টা বউয়ের জন্য, তাহলে কিন্তু তোমার জন্য কবর নিশ্চিত। তাই 3 সারি কোষ থাকলে করবি, যার 3টা বউ তার জন্য কবর শান্তির। তাই 3 সারি হচ্ছে করবি। অনেকে বলে না ধর্মে লেখা আছে 3টা বিয়ে করা জায়েজ, 3টা বিয়ে করলে কিন্তু 3 জনে মিলে তোমার দিবে, তারপর কবরেই যাওয়া লাগবে। বুঝছো? বুঝছো? তো দেখো এপিডার্মিস বললাম কয় সারি? এক সারি, 2 সারি, 3 সারি। নরমালি হয় এক সারি, 2 সারি হলে বট, অসুত, পাকুড়, বট, অসুত, পাকুড়। আর 3 সারি হলে করবি, 3 সারি হলে করবি। ঠিক আছে? তাহলে এক সারি, একাধিক সারি, 3 সারি পড়ে ফেললাম। এরপর বিশেষ বিশেষ কোষ পাওয়া যায়, বুঝছো? তো একবার কি হলো, আমার ছোট ভাই, এই রাকিব এদিকে, আমার এক ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে রাকিব। তো একবার আমি কি করলাম, ওর সাথে হচ্ছে আমার মারামারি বাঁধলো, এমনি মারলাম, এই যে মারলাম, দেখছো? মারার পরে বললাম সরি ভাই, ঠিক আছে যা। তো দেখছো মাইরে কিন্তু সরি বললাম, তাই মনে রাখবা মাইরে সরি। তাহলে এখন তো ছোট ভাই বোন যে যারে পাবা মারবা, মাইরে বলবা কি সরি। মাইরেতে মাইরোসিন কোষ, মাইরেতে মাইরোসিন কোষ, আর সরিতে হচ্ছে সরিষা। তাহলে মাইরোসিন কোষ কই পাওয়া যায়? সরিষায়। তোমাদের এই একটা উদাহরণ পড়ার জন্য পুলাটারে কেমনে মারলাম। এরপর যদি তোমরা এটা ভুলে যাও, ওর অভিশাপ কিন্তু একদম তোমার অন্তরে রাখবে, ভুল করার কোনো সহজ সুযোগই নাই। খেয়াল করো, মাইরোসিন কোষ কই পাওয়া যায়? সরিষায়। মাইরোসিন কোষ সরিষা, মাইরে সরি, মাইরোসিন সরিষা, এটুকু মনে রাখলেই হবে। মাইরোসিন পাওয়া যায় সরিষায়। ঠিক আছে? এরপর দেখো বুলিফর্ম, বুলিফর্ম। তো একবার তো শুনবা, হ্যাঁ জীবনে একটা বুলি কি তোমরা কখনো শুনেছো? ওগো, ওগো শুনছো, ওগো শুনছো, এই বুলিটা কিন্তু আমরা কেউ শুনিনি। শুনছে কে? হাইম ভাই শুনছে, দেখো হাসতেছে এখনো। সে ওগো শুনেই হাসতেছে, মানে তারা সবসময় ওগো বলেই ডাক। তো তোমাদের যাদের এই ওগো ডাক শোনার সামর্থ্য হয়েছে, তারা সবাই অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। আর যারা আমরা শুনিনি, তারা আমরা অভাগা। তেমন একবার এই বুলি যারা শুনতে পারিনি, তারা হচ্ছে অভাগা। তাই অভাগার বুলি, বুলি শুনতে পাইনি, অভাগা। অতে হচ্ছে আখ, ভাই একদম কঠিন জায়গায় যাচ্ছি। বতে ভুট্টা আর গতে গম। তাহলে বুলিফর্ম কোষ পাওয়া যায় কয় জায়গায়? 3 জায়গায়। আখ, ভুট্টা, গম। বুলিফর্ম পাওয়া যায় 3 জায়গায়, আখ, ভুট্টা, গম। অভাগারা বুলি শোনে নাই, তাই আখ, ভুট্টা, গম পাওয়া যায় বুলিফর্মে। মাইরে বলবো সরি, তাই মাইরোসিন পাওয়া যায় সরিষায়। মাইরে সরি, মাইরোসিন পাওয়া যায় সরিষায়। একাধিক সারি দেখা যায় বট, অসুত, পাকুড়। 3 সারি দেখা যায় করবিতে। নরমালি পাওয়া যায় এক সারি। মূলের বহিরাবরণকে বলে এপিব্লেমা, মূলের বহিরাবরণকে বলে এপিব্লেমা। এরপর শুনো, তোমরা জানো আরেকটা নাম আছে, তোমাদের তো জানো না, এই নামটা হচ্ছে তোমাদের এক ভাইয়ের, তোমরা সবাই চিনবা। রুদ্র আছে, রুদ্র একটা নাম আছে, ওর নাম হচ্ছে নল খাগড়া। নল খাগড়া এই নামটারে কেউ বিকৃতি করে কিন্তু গ বাদ দেওয়া যাবে না। নল খাগড়ারে নল খাগড়াই রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ঘাস আর নল খাগড়া এই দুইটা হচ্ছে কর্ক আর সিলিকা কোষের উদাহরণ, কোনোভাবেই ভুল করা যাবে না। তুমকো ভুল নেই জানা হে। তাহলে দেখো কর্ক ও সিলিকা কোষ
কর্ক ও সিলিকা কোষ পাওয়া যায় ঘাস আর নলখাগড়ায়। তাহলে কর্ক ও সিলিকা কোষ কই পাওয়া যায়? ঘাস আর নলখাগড়ায়। ঘাস নলখাগড়ায় কর্ক ও সিলিকা কোষ। ভাইয়া খুব ইম্পর্টেন্ট জায়গায় ক্রস করতেছি, ভুল করবা তো চান্স মিস। একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল কোশ্চেন ভুল করা যাবে না। তাহলে চলো আমি বলে আসি আবার, এবং মুছতে মুছতে যাবো, সবার এরপর কোশ্চেন করবো। কাণ্ডের বহিরাবরণ এপিডার্মিস, মূলের বহিরাবরণ এপিব্লেমা। নরমালি হয় এক সারি, একাধিক সারি বট অসুধ পাকুড়ে হয়, 3 সারি করবিতে হয়। বুলিফর্ম কোষ পাওয়া যায় আখ, ভুট্টা, গম। অভাগা। মাইরোসিন কোষ পাওয়া যায় সরিষাতে। কর্ক সিলিকা ঘাস নলখাগড়া। কর্ক সিলিকা, এই গানটা তো তোমরা শুনোনি, আমি এবার শোনাচ্ছি। কর্ক সিলিকা ঘাস নলখাগড়া, কর্ক সিলিকা ঘাস নলখাগড়া, ঘাস নলখাগড়া কর্ক সিলিকা। দেখছো? আর যদি তোমরা ডিজে বাটন চাও, কর্ক 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 সিলিকা, ঘাস 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 নলখাগড়া। দেখছো? এই ভার্সনগুলো তোমরা শোনার পর আশা করি তোমরা আগের জিনিসগুলা সবাই ভুলে গেছো। তো চলো আমরা যাই হোক আগের কোশ্চেনগুলো আমি এখন করব। সবার আগে আমাকে বলো, টিস্যুতন্ত্র আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? টিস্যুতন্ত্র আবিষ্কারকের নাম বলো। সবাই বিজ্ঞানীর নাম কমেন্ট করবা। এরপর পরের কোশ্চেনে আমি যাব। তো দেখো, এপিডার্মাল টিস্যুতন্ত্র নিয়ে আমরা সবাই পড়াশোনা করতেছিলাম। তো এপিডার্মাল টিস্যুতন্ত্রে উপাঙ্গ বেরোতে পারে নিচ থেকে, মানে এই যে মূল, তো মূল থেকে এককোষী, বহুকোষী, অনেক উপাঙ্গ বেরোতে পারে। তো এই উপাঙ্গগুলোর নাম আছে যে রোম, ট্রাইকোম, শল্কো, কোলেটাস। রোম, ট্রাইকোম, শল্কো, কোলেটাস। পরের কোশ্চেনের উত্তর দাও। মাইরোসিন কোষ কোথায় পাওয়া যায়? মাইরোসিন কোষ কই পাওয়া যায়? প্রত্যেকে লিখে কমেন্ট করবা। তো খেয়াল করো, এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে কি কি আছে? রোম, ট্রাইকোম, শল্কো, কোলেটাস। আমি রিপিট করি, রোম আছে, ট্রাইকোম আছে, শল্কো আছে, কোলেটাস আছে। পরীক্ষার জন্য সেটুকুই পড়বো, পরীক্ষায় যেটুকু আসবে। খেয়াল করো, রোম শুধু মনে রাখবা এককোষী যদি হয় তাহলে সেটা হচ্ছে রোম। তোমাদের মধ্যে অনেক ছেলে আছে, দেখবা যে কিছু কাজ করতে করতে ভয় পায়, ওদেরকে তুমি রোম বলে ডাকবা। কেন রোম বলে ডাকবা, কি বলবা আমি আর কিছু জানি না, শুধু বলবা যে তুই এককোষী রোম। সব সময় বলবা এককোষী রোম, এককোষী রোম। রাকিব এককোষী রোম, নেহাল তুমি এককোষী রোম। এককোষী হলে রোম। তুমি কোনো মেয়েকেও বলতে পারো যে তুমি এককোষী রোম, যাকে মন চায় তাকে বলবা এককোষী রোম। তোমরা যারা সিঙ্গেল তারা সবাই হচ্ছে এককোষী রোম। আর এই এককোষী রোম যদি, তাহলে এককোষী যদি কোষের উপাঙ্গ এককোষী হয় তাহলে বলবো রোম, আর এককোষী না হয়ে বহুকোষী হলে তখন বলবো ট্রাইকম। তাহলে এককোষী হলে বলবো রোম, বহুকোষী হলে বলবো ট্রাইকম। কোলেটাস মানে হচ্ছে তাহলে এককোষী হলে বলবো রোম, আর বহুকোষী হলে বলবো ট্রাইকম। বহুকোষী ট্রাইকম হলে তখন আমরা বলবো হচ্ছে কোলেটাস। আর বহুকোষী অনেকগুলো রোম যদি একসাথে থাকে তখন আমরা তাকে বলবো শল্ক। অর্থাৎ এককোষী হলে বলবা রোম, আর বহুকোষী হলে বলবা ট্রাইকম। এরপর আছে থলি বা পানি থলি। এই পানি থলি নিয়ে একটা কোশ্চেন খুব নাম করা। পানি থলি কই পাওয়া যায়? উত্তর বরফ উদ্ভিদে। তাহলে পানি থলি কই পাওয়া যায়? উত্তর বরফ উদ্ভিদে। বরফ উদ্ভিদের নাম সবার জানতে হবে, খেয়াল করো। মেসেমব্রায়ান্থাম, নামটা হচ্ছে এরকম, মেসেমব্রায়ান্থাম ক্রিস্টালিনাম। তাহলে তুমি এরকম বলবা এম সি। না, খুবই কঠিন। নামটা হচ্ছে মেসেমব্রায়ান্থাম ক্রিস্টালিনাম। তোমরা কি বলবে পানি থলি কই পাওয়া যায়? বলবা বরফ উদ্ভিদে। বরফ উদ্ভিদের নাম বলো। বলবো আমি তো পারি, বলো, ভাব নিবা, এম সি বলে একটু দেখা থাকবা। তো বরফ উদ্ভিদের নাম কি? মেসেমব্রায়ান্থাম ক্রিস্টালিনাম। মেসেমব্রায়ান্থাম ক্রিস্টালিনাম। আমি পারি, কিন্তু আমি পারি না এমন না, তোমাদের বলে দিলাম জাস্ট। তাহলে বরফ উদ্ভিদের নাম বলবা এম সি। ঠিক আছে, আমার একটা সহজ কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো যে ঘাস ও নলখাগড়ায় যে দুইটা কোষ পাওয়া যায়, কোষ দুইটার নাম বলো। ঘাস আর নলখাগড়ায় কোষ দুইটার নাম কি? ভাইয়া ক্যামেরার উপর দিয়ে একটা পিঁপড়া হাঁটতেছে, পিঁপড়াটা কি আসলে ইসে দেখা যাচ্ছে লাইভে? আচ্ছা ঠিক আছে। তাহলে ঘাস আর নলখাগড়ায় কোন কোষ পাওয়া যায়? সবাই এই কমেন্টটা করো, ঠিক আছে?
তাহলে আমি বলি এককোষী হলে কি বলবা? রোম। আর বহুকোষী হলে বলবা ট্রাইকম। এককোষী হলে রোম, বহুকোষী হলে ট্রাইকম। আর যদি রোমই বহুকোষী হয় তখন বলবা শল্ক। আর যদি হচ্ছে ট্রাইকম বহুকোষী হয় তখন বলবা কোলেটার্স। এটা লেস ইম্পর্টেন্ট। এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পানিথলি কোথায় পাওয়া যায়? উত্তর বরফ উদ্ভিদে। বরফ উদ্ভিদের নাম কি? এম সি। ঠিক আছে, পারবা? জানি পারবা। চলো, তাহলে পানিথলি পাওয়া যায় কোথায়? উত্তর বরফ উদ্ভিদে। ওকে, ঠিক আছে, সবাই পারবে আমি জানি। তো যে ছেলের প্রত্যেক ঈদে 3টা করে শাড়ি কিনা লাগে, অর্থাৎ যে এপিডার্মিস 3 শাড়ি বিশিষ্ট, সেই উদ্ভিদের নাম বলো। কোন উদ্ভিদের এপিডার্মিস 3 শাড়ি বিশিষ্ট? প্রত্যেকে লিখে কমেন্ট করে থাকবে। তাহলে পাতার কিন্তু হচ্ছে এপিডার্মিসের উপাঙ্গ হিসাবে রোম থাকে, ট্রাইকম থাকে, শল্ক থাকে, কোলেটাস থাকে। নামগুলো আবার বলি: রোম, ট্রাইকম, শল্ক, কোলেটাস। রোম, ট্রাইকম, শল্ক, কোলেটাস, RTSC মুখস্থ করো। তাহলে রোম, ট্রাইকম, শল্ক, কোলেটাস, কেউ ভুল করবা না, ঠিক আছে? এরপর চলে আসি পত্ররন্ধ্র। জীবনে কত ঘুরিয়েছি, বেরিয়েছি, এই গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খড় পরশা। আবার তো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আসলে मुझे लिरिक्स जब बहुत अच्छा मन नहीं लगता तब मैं लिरिक्स নিজে নিজে বানাতা हूँ और बोलता हूँ। ये बोलकर अर्थ यह है किया যে এই যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, অনেক কিছু হচ্ছে, এই সব কিছু হওয়ার পিছনে পত্ররন্ধ্রের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন জানো? কারণ এই তোমার মনে ভালোবাসা, তোমার মনে বৃষ্টি। তুমি কি নিজের খাদ্য তৈরি করতে পারো? তুমি কিন্তু নিজের খাদ্য তৈরি করতে পারো না। তোমার খাদ্য তৈরি করে অন্য কেউ। অন্য কেউ কিন্তু কিচেনে রান্না করে এমন না, তুমি যেটা ভাবছো সেটাও না। অন্য কেউ মানে আমি গাছের কথা বুঝাইছি যে তোমার খাদ্য তৈরি করে। অর্থাৎ আমাদের খাদ্য তৈরি করে গাছ, গাছ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, আর সালোক সংশ্লেষণ করে শুধুমাত্র রক্ষী কোষ। তাহলে পত্ররন্ধ্র তৈরি হয়েছে যে কোষ দিয়ে, তার নাম কি? উত্তর রক্ষী কোষ। রক্ষী কোষই শুধুমাত্র সালোক সংশ্লেষণ করে। রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষ সালোক সংশ্লেষণ করে না। রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষ সালোক সংশ্লেষণ করে না। আমি রক্ষী কোষের ছবি আঁকবো, যেহেতু তোমরা উল্টাপাল্টা ভাবতে পারো, তাই আমি আগে থেকেই অনেকগুলা কোষ দিয়ে রক্ষী কোষের ছবি আঁকবো। পোলাপান খারাপ ভাবে দেখতে পারে, পোলাপানটা খারাপ ভাবে আমি দেখতে দিব না। এই দেখো, 4টা কোষ দিয়ে আমি রক্ষী কোষের ছবি আঁকছি, মানে একটা পত্ররন্ধ্রের ছবি আঁকছি 4টা রক্ষী কোষ দিয়ে, যাতে তোমরা খারাপ ভাবে না দেখো, কারণ তোমাদের মন মানসিকতা সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ আইডিয়া আছে। তো যাই হোক, তোমাদের গান শুনতে মন চাইলে আজকে বলিও। তো মনে রাখবা ভাই, পত্ররন্ধ্র রক্ষী কোষ দিয়ে তৈরি। রক্ষী কোষ নরমালি সকল পত্ররন্ধ্রের রক্ষী কোষ থাকে কয়টা? উত্তর 2টা। নরমালি থাকে কয়টা বললাম? 2টা। তবে অবস্থা ভেদে 3, 4, অনেক 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 থাকতে পারে। ये तुमको जानना बहुत इम्पोर्टेंट है। তো পত্ররন্ধ্র কত প্রকার, এই জিনিসটা ভাই পারতে হবে, খুব ইম্পর্টেন্ট। সবাই চলো সিরিয়াস হয়েছে কিছু সময়ের জন্য। নাম্বার 1, আচ্ছা বলো তো, একাধিক সারি বিশিষ্ট এপিডার্মিস কোন কোন কোষে পাওয়া যায়? একাধিক সারি বিশিষ্ট এপিডার্মিস কোন কোন কোষে পাওয়া যায় খেয়াল করো। ডায়াসাইটিক বলে একটা পত্ররন্ধ্র আছে, ডায়াসাইটিক। তাহলে পত্ররন্ধ্রের একটা টাইপ আছে ডায়াসাইটিক। ডায়াসাইটিক মানে 2টা রক্ষী কোষ থাকবে এবং সেটা সমকোণে থাকবে, অর্থাৎ 90 ডিগ্রিতে। তাহলে ডায়াসাইটিকে 2টা রক্ষী কোষ থাকবে, সমকোণে থাকবে 90 ডিগ্রিতে। রিপিট করো আমার সাথে, ডায়াসাইটিক 2টা, দেখে বোঝা যাচ্ছে কত ডিগ্রিতে? 90 ডিগ্রি। এরপর দেখি প্যারাসাইটিক। প্যারা মানে সমান্তরাল। সমান্তরালে কয়টা রক্ষী কোষ থাকবে? 2টা। যেহেতু একটা একটার সাথে সমান্তরাল, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এরপর চলো, তাহলে ডায়াসাইটিক গেল, প্যারাসাইটিক গেল। এরপর আমার সঙ্গে কমেন্ট করছে যে দিল কো কারারে গানটা শুনতে চাই। হ্যাঁ, ওই গানটা আমার খুব পছন্দ, আমি ওই গানটা নষ্ট করতে চাই না, প্লিজ। ওই যে দিল কো কারারে, ওই গানটা নষ্ট করতে চাই না। আমি যে গানটা গাই ওই গানটা পুরো একদম বিচ্ছিরি হয়ে যায়। তাকে এরপর খেয়াল করো, অ্যানেসিসাইটিক। অ্যানেসিসাইটিক হচ্ছে 3টা। অ্যানেসিসাইটিকের রক্ষী কোষ থাকে কয়টা? 3টা। মধ্যবর্তী কোণ নিয়ে কিছু লাগবে না, তাহলে 3টা টাইপ পড়াই ফেলছি, খেয়াল করো। ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানিসোসাইটিক। ডায়া, প্যারা, অ্যানিসো। এই এটা কিন্তু অ্যানিসোসাইটিক, খেয়াল করো। এটা কি ট্রাইসাইটিক? ট্রাইসাইটিক না, কিন্তু অ্যানিসোসাইটিক। খেয়াল করো, এটা ট্রাইসাইটিক, ওটা কিন্তু অ্যানিসোসাইটিক, খেয়াল করো। তাহলে অ্যানিসোসাইটিক হচ্ছে 3টা, প্যারাসাইটিক বললাম 2টা, ডায়াসাইটিকও 2টা। এরপর আছে
টেট্রাসাইটিক। আমি নাম শুনেই বুঝতেছি টেট্রাসাইটিক কয়টা, 4টা। এরপরে আছে অ্যাক্টিনোসাইটিক, আরেকটা আছে অ্যানোমোসাইটিক। খেয়াল করো ভাইয়া, অ্যানোমো নামের মধ্যে আছে নো মানে না, নো মানে না, আর অ্যাক্টিনো মানে হচ্ছে অনেকগুলা, অ্যাক্টিনো মানে হচ্ছে অনেকগুলা, আর অ্যানোমো মানে হচ্ছে তুমি শেষ করতে পারবা না। এই তাহলে মনে রাখতে পারবো। তাহলে অনেকগুলা বললে বলবা অ্যাক্টিনো, পৃথকযোগ্য না যদি হয়, পৃথক করতে পারতেছো না, তখন বলবা অ্যানোমো। ডায়াসাইটিক মানে দুইটা, প্যারাসাইটিক দুইটা কিন্তু সমান্তরালে, ডায়াসাইটিক দুইটা সমকোণে, অ্যানিসাইটিকে 3টা রক্ষীকোষ থাকবে, টেট্রাসাইটিকে 4টা রক্ষীকোষ থাকবে, অ্যানোমোসাইটিকে রক্ষীকোষ এত থাকবে যা তুমি পৃথক করতে পারবা না, আর অ্যাক্টিনোতে অনেকগুলা থাকবে। তাহলে তোমাদের কোন বেস্ট ফ্রেন্ড, কোন ছেলেটার অ্যাক্টিন, আমি তোমাদের ছেলেদের কথা না বলি, আমি শুধু একজনের কথা বলি, যে আমার সামনে একজন আছে রাকিব, মির্জা সাইফুর রহমান, এর অ্যাক্টিনো সংখ্যক গার্লফ্রেন্ড আছে। এখন তোমরা বুঝে নাও কয়টা আছে। অ্যাক্টিনো সংখ্যক গার্লফ্রেন্ড মানে কতগুলো গার্লফ্রেন্ড থাকতে পারে একটু ভাবো। যেমন এই যে নেহাল আছে, নেহালের ডায়া সংখ্যক গার্লফ্রেন্ড আছে। তাহলে তোমরা জানো যে ডায়া মানে আসলে কয়টা, এগুলো কিন্তু আমি সব জানি, আমি এইসব বিষয় নিয়ে রিসার্চ করি। এই যে তোমাদের মিসবা আছে, মিসবার অ্যানোমো সংখ্যক, মানে তুমি কখনোই কাউকে আলাদা করতে পারো না, দেখবে সবাই মিসবা। তো এই বিষয়গুলো নিয়ে আমি আর না বলি। আর এটা মনে রাখলে আমাদের মোটামুটি পত্ররন্ধ্রের ক্লাসিফিকেশন কিন্তু পড়া শেষ। ভাইয়া মনে রাখবা, পত্ররন্ধ্র কখন ভালো খোলা থাকে জানো? সকাল 11টা থেকে 12টা, দুপুর 2টা থেকে 3টা। 11টা থেকে 12টা, 2টা থেকে 3টা পর্যন্ত পত্ররন্ধ্র ভালো খোলা থাকে। আর পাতার প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 থেকে 60,000 সংখ্যক পত্ররন্ধ্র থাকে। তাহলে পাতার প্রতি বর্গ সেন্টিমিটারে কত থাকে? 1000 থেকে 60,000। মানে 1-এর পর 3টা শূন্য, 6-এর পর 4টা শূন্য। এই সংখ্যা কিন্তু প্রচুর ভুল হয়, প্রচুর ভুল হয়। প্রতি সেন্টিমিটারে ভুল, প্রতি বর্গ সেন্টিমিটারে 100 থেকে 60,000 না, 100 থেকে 6,000 না, 1000 থেকে 6,000 না, 10,000 থেকে 6 লাখ না, 1000 থেকে 6,000 না, 1000 থেকে 60,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1000 থেকে 60,000। বুঝছো? তাহলে মনে রাখো, পাতায় পত্রান্ত থেকে প্রতি বর্গ সেন্টিমিটারে কত? 1000 থেকে 60,000, 11 থেকে 12টা, আর দুপুর 2টা থেকে 3টা। তো এক কাহিনী ছিল, বুঝছো? এক বাড়ি, বুঝছো, এক বাড়ি নতুন হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে, হচ্ছে এদের নেহালেরই বাড়ির কথা বলি আর কি। ওর বাড়িতে হচ্ছে এরকম বিবাহ হয়েছে ওদের, নেহালের আরো 20 বছর পরের গল্প। তো বিবাহ হওয়ার পর ওই বাড়ির সামনে একটা পাথরকুচি গাছ আছে। তো নেহাল সবসময় বাসার ভিতর থাকে, এবং ওই পাথরকুচি গাছটা কখনো আলো পেত না, কিন্তু রাতে নেহাল বাসায় আলো জ্বালিয়ে রাখতো সবসময়। ওই আলো দিয়েই ওই পাথরকুচি গাছ দিন দিন বড় হয়েছে, এবং বড় হতে হতে একসময় পাথরকুচি গাছের অভ্যাস হয়ে গেছে যে পত্ররন্ধ্র রাতে খোলে দিনে বন্ধ করে, রাতে খোলে দিনে বন্ধ করে। সবার পত্ররন্ধ্র দিনে খোলে রাতে বন্ধ হয়, শুধু নেহালের পত্ররন্ধ্র রাতে খোলে দিনে বন্ধ হয়। মানে নেহালের পাথরকুচি গাছের, সরি তোমরা অন্যভাবে দেখো না। তাহলে পাথরকুচি দিনে বন্ধ, রাতে খোলা। বাহ বাহ, কিয়া খেলা দেখায় নেহাল। তাহলে পাথরকুচির ক্ষেত্রে কিন্তু দিনে বন্ধ রাতে খোলা। নরমালি সব 11টা থেকে 12টা, 2টা থেকে 3টা। আশা করি আমরা কেউ ভুল করবো না। পত্ররন্ধ্রের ক্লাসিফিকেশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। পত্ররন্ধ্র থেকে পানি যখন বেরোয়, তোমরা কি পানি বেরোতে দেখো? কেউ কি গাছের দিকে তাকায় দেখছো পানি টুপ টুপ করে পড়তেছে? দেখো না। তাহলে পানি কি আকারে বেরোয়? বাষ্প আকারে। এই কোষ্ঠের পরীক্ষায় আসলে পোলাপান দেখায় তরল আকারে। কেমনে ভাই, মানে বুঝাও। এই পত্ররন্ধ্র দিয়ে তুমি পানি টুপ টুপ করে পড়তে দেখো, নাকি গাছের তলায় যে দাঁড়ালে বৃষ্টি লাগে তোমার? কোনোটাই তো হয় না। তাহলে পত্ররন্ধ্র থেকে পানি কি আকারে বেরোয়? উত্তর বাষ্প আকারে। ভাই এই ভুলটা করা যাবে না, যাবে না, যাবে না। পত্ররন্ধ্র থেকে পানি বাষ্প আকারে বেরোয়। বেশি বেশি খোলে কয়টায়? 11টা থেকে 12টা, 2টা থেকে 3টা। বরফ উদ্ভিদের ডাক নামটা সবাই একটু ছোট্ট করে লিখে কমেন্ট করে দাও তো। বরফ উদ্ভিদের নাম কি, মানে বরফ উদ্ভিদকে বৈজ্ঞানিকভাবে কি নামে ডাকা হয়? সবাই লিখে কমেন্ট করে দাও। তাহলে পত্ররন্ধ্র থেকে পানি কি আকারে বেরোয়? উত্তর বাষ্প আকারে বেরোয়। এইটুকু সবাই ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করবো। ওকে, পত্ররন্ধ্র পড়ে ফেললাম। সবাই লাইভে থাকো ভাই, ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি। আমাকে একটা বলো তো, পাতার না, সোজা কথা বলো, মূলের বহিরাবরণের আরেক নাম কি? মূলের বহিরাবরণের আরেক নাম কি? আমি একটু দেখি তোমরা বাচ্চারা কি কি কমেন্ট করতেছো। মূলের বহিরাবরণের নাম কি? ওকে ওকে, রহিমা খাতুন, থ্যাংক ইউ। ফারহানা মেহনাজ, সেলতি দাস, নূপুর, অবনী,
রাবিয়া সুলতানা ঘোষ বাপন, থ্যাংক ইউ ভাইয়া ঘোষ বাপন, নতুন দেখছি তোমাকে। তাজনুবা মাহা, থ্যাংক ইউ। ফারিয়া তাসনিম, ঐশী ঘরামি, তাহসিনা, মিহির বাচার, সেবা রয় চৌধুরী, থ্যাংক ইউ। রোহন ঘোষ পুরাতন, পুষ্পিতা সাহা নতুন, ঐশ্বর্য আমিন পুরাতন, শান্তা ইসলাম শ্রাবন্তী নতুন দেখছি, অবনী আছে, ইরিনা পুষ্পা আছে, নাজনিম, নাজবিন, নাহার নীলা, রিচিবালা মুন্নি, রিঙ্কি রয়, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, আজকে গান শোনাবো তোমাদের, তোমরা মনে মনে গান চুজ করো, আমি আসছি। আজকে তোমরা যে গান শুনতে চাইবা, আজকে আমি মন খুলে প্রাণ খুলে তোমাদের আজকে আমি গান শোনাবো। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো, শুধু এই প্রশ্নের উত্তর দিলে গান নিশ্চিত, গান না হলেও নাচ নিশ্চিত। তো খেয়াল করো, আমাকে শুধু বলে ফেলো পাতার প্রতি মিটারে কত সংখ্যক পত্রাংশ থাকে? 1000 থেকে 60,000, নাকি 100 থেকে 6000, নাকি কোনোটাই না? যাই হোক, তাহলে পাতায় পত্রাংশের সংখ্যা সবাইকে কমেন্ট করতে বলছি। এর মধ্যেই আমি তোমাদের পড়িয়ে দিব হাইডা থোট। তো তোমরা জানো যে আমি আসলে এক সময় ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমার একটা ম্যারেজ একাডেমি থাকবে, আমি বিবাহ পড়াবো সবাইকে, এক কথায় যাকে বলে ঘটক এবং কাজী। তো ঘটক প্লাস কাজী দুইজন হওয়ার ফলে আমার নাম হবে ঘাজি, ঘাজি মইনুল। সুন্দর শোনাচ্ছে না? নাকি কটক? তোমরা সবাই ভোট দাও, কোনটা সুন্দর শোনাচ্ছে, কটক মইনুল নাকি খাজি মইনুল? কাজী আর ঘটক মিলে হয়েছে খাজি, আর এই পাশে আছে কটক, মানে ঘটক প্লাস কাজী মিলে হয়েছে কাটক বা কটক। সবাই কমেন্ট বক্সে আমাকে একটু জানাবা যে আমার কোন নামটা সুন্দর, এরপর আমি সেইটা চুজ করে নিয়ে কাজ শুরু করব। তার আগে বলে আসি হাইডা থোট মানে পানি পত্রাংশ। পত্রাংশ দিয়ে পানি বের হয়েছিল বাষ্প আকারে, একটু আগে বলে আসছি পত্রাংশ থেকে পানি বের হয়েছিল বাষ্প আকারে, কিন্তু হাইডা থোট থেকে পানি বের হয়েছিল তরল আকারে। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইডা থোট থেকে পানি কি আকারে বের হয়? উত্তর তরল আকারে। পত্রাংশে ছিল রক্ষী কোষ, আর এখানে আছে এপিথেম। তাহলে হাইডা থোট যে কোষ দিয়ে তৈরি তার নাম কি? উত্তর এপিথেম। হাইডা থোট কোন কোষ দিয়ে তৈরি? উত্তর এপিথেম। হাইডা থোট কোন কোষ দিয়ে তৈরি? এপিথেম। হাইডা থোট কি আকারে পানি বের করে দেয়? তরল আকারে। তাহলে হাইডা থোট কোন আকারে পানি বের করে দেয়? তরল আকারে। হাইডা থোট আরেক নাম কি বলছি কোষের? এপিথেম। হাইডা থোটের আরেক নাম বলছি এপিথেম। আর হাইডা থোটের উদাহরণ কি জানো? তাকাও আমার দিকে, তাকাও। আই এম এ ঘটক। তো হাইডা থোট হচ্ছে ঘটক, ঘতে হচ্ছে ঘাস। এই সেই ঘাস, যে ঘাস আর নলখাগড়া মনে আছে তোমাদের? টতে টমেটো আমার খুব পছন্দ, টমেটো খেতে ভাল লাগে। একটা টমেটো একটা আপেলের সমান। ছোটবেলায় বাপ মাই ডায়লগ দিয়ে টমেটো খাওয়াই তোমাদের, বলতে একটা টমেটো একটা আপেলের সমান। তারপর একবার কি হয়েছে জানো? আমি জানতে পারলাম, রাতে ঘুমাইছি, ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি যে আমার যে মেয়েটার সাথে বিয়ে হবে ওর বাপ মারে প্রত্যেকদিন একটা করে টমেটো খাওয়াচ্ছে, টমেটো আপেলের সমান কাজ করতেছে। আর তোমরা জানো একদিনে একটা আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়, এই কারণে আমার আর প্রেম হচ্ছে না। আমার গার্লফ্রেন্ড আমার থেকে দূরে। যদি সে আজকে টমেটো বা আজকে আপেল না খেত, তাহলে কিন্তু আমার এত সময় পাশে নিয়ে একসাথে ক্লাস নিতাম। কষ্ট। তাহলে ঘাস, টমেটো, আর কতে হচ্ছে কচু। ওই বাপ মার মুখে কচু দিতে ইচ্ছা করে, যে ওই বাপ মার মুখে কচু দিব, যে বাপ মা টমেটো খাওয়াচ্ছে তার মেয়েরে আমার থেকে দূরে রাখার জন্য। তাই মনে রাখবো হাইডা থোট ঘাস, টমেটো, কচু। হাইডা থোটের উদাহরণ 3টা, ঘাস, টমেটো, কচু। আমাকে বলো তো যে পত্ররন্ধ্রে কোন ধরনের পত্ররন্ধ্রে পৃথক করা যায় না? পৃথক করা যায় না, রক্ষী কোষকে পৃথক করা যায় না। অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক না অ্যানিসোসাইটিক? কোনটাই পৃথক করা যায় না, অ্যাক্টিনো না অ্যানোমো? এরপর খেয়াল করো, তাহলে ঘটকে কি বললাম? ঘাস, টমেটো, কচু। তরল বললাম, তরল আকারে পানি বের করে দিলে ওই কোষের নাম হয় এপিথেম। এই আমার নাম কোনটা বেশি ভোট পাইছে, ঘাজি না কটক? ঘাজি বেশি ভোট পাইছে। ঘাজি। এটা বেশি খারাপ, খুব খারাপ। এরপর খেয়াল করো, তাহলে হাইডা থোট বললাম পানি কি আকারে বের করে দেয়? তরল আকারে। এপিথেম বললাম ঘাস, টমেটো, কচু। ঘাস, টমেটো, কচু। ঠিক আছে? নেহালের এই 3টার মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ঘাস। এখন তোমরা বুঝো কি জিনিস। ওকে, আমার একটা ভালো কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো যে পত্ররন্ধ্র সকাল কয়টা থেকে কয়টা আর দুপুর কয়টা থেকে কয়টা বেশি সময় ধরে খোলা থাকে? পত্ররন্ধ্র কখন সর্বোচ্চ পরিমাণ খোলা থাকে এটা লিখে কমেন্ট করে ফেলো। তাহলে আমি কিন্তু পত্ররন্ধ্র পড়াই ফেলছি, হাইডা থোট পড়াই ফেলছি। এরপর আমরা পড়ে চলে যাব গ্রাউন্ড টিস্যু তন্ত্রে। এপিডার্মাল শেষ,
এবার পড়বো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র পড়ার আগে এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে আরো একটা কোশ্চেন করতে চাই, আরো একটা দুটো কোশ্চেন আমি করতে চাই। সবাই কোশ্চেনগুলো উত্তর দিয়ে ফেলো। আমাকে বলো তো যে সালোক সংশ্লেষণ করে উদ্ভিদের কোন কোষ? এপিথেলিয়াম কোষ, জাইলেম কোষ, ফ্লোয়েম কোষ, ট্রাকিড, ভেসেল, রক্ষী কোষ, অনেক কোষ আছে। কোন কোষ সালোক সংশ্লেষণ করে? এই প্রশ্নটা উত্তর দিবা। এরপর খেয়াল করো, গ্রাউন্ড টিস্যুতন্ত্রে চলে আসি। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে আদি টিস্যুতন্ত্র। আদি বজ্জাতের কাদি, এটা মুভিতে ডায়লগ ছিল জানো? তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের আরেকটা নাম বললাম আদি টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের আরেকটা নাম হচ্ছে আদি টিস্যুতন্ত্র। আর এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি বা আদি টিস্যুতন্ত্রের উৎপত্তি যে কোষ থেকে হয় তার নাম পেরিব্লেম। পেরিব্লেম, পেরিব্লেম, পেরিব্লেম। তো একবার এক কাহিনী বলি তোমাদের। একটা ছেলে আর একটা মেয়ে, আমার সব কাহিনীতেই এরকম চলে আসে। তো আজকে কাহিনী একটু ভিন্ন হোক। একটা হিজড়া আর একটা হিজড়া, এরা দুইজন একজনকে খুব ভালোবাসে। তো একদিন কি হলো, রাস্তায় মেয়ে হিজড়া, যেটা মেয়ে হিজড়া বলে কিছু আছে, হ্যাঁ মেয়ে হিজড়া বলে যেটা, ওটা অ্যাক্সিডেন্ট করলো। তাড়াতাড়ি ছেলে হিজড়াটা দৌড়ায় আসলো, এইভাবে দৌড়ায় এসে রাস্তায় এসে ওকে বাঁচাইলো। বাঁচানোর পর এইভাবে কোলে করে নিয়ে হসপিটালে দৌড়ায় গেল। যে হসপিটালে যে ডাক্তার দেখালো, ডাক্তার হিসেবে আমি ছিলাম। তো এক হিজড়া থেকে রক্ত নিয়ে আরেক হিজড়ায় রক্ত দিলাম। তারপর ডাক্তার মানে সেই হিজড়া ভালো হয়ে গেল দুজনে। কিন্তু ওই যে ছেলেটা রাস্তা থেকে নিয়ে আসছিল, ওকে রাস্তা থেকে নিয়ে আসার কারণে ওই ছেলেটাকে সবাই ব্লেম দেওয়া শুরু করলো, যে এই ছেলে আর এই মেয়ের মধ্যে খারাপ কিছু আছে, সবাই ব্লেম করা শুরু করলো। তা ওই ছেলেটা ওই মেয়েটাকে বললো, তেরে লিয়ে ব্লেম লে রাহা হো। এই ব্লেমের নাম হয়ে গেল তেরি ব্লেম। এই তেরি ব্লেম যখন আমি বাংলা হিসাবে বললাম তখন নাম হয়ে গেল পেরি ব্লেম। আর মেয়েটা যেহেতু গ্রাউন্ডে পড়েছিল, তাই সেই গ্রাউন্ডে পড়ে থাকা টিস্যু, তাই নাম হয়ে গেছে পেরি ব্লেম। এই পেরি ব্লেম নামের পিছনে রহস্য তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। ওই এক মেয়ে হিজড়াটা গ্রাউন্ডে পড়ে গেল, সেই গ্রাউন্ড থেকে যেহেতু ছেলেটা তুলে নিল এবং ওই তেরে লিয়ে যখন ব্লেম নিল, তার নাম হলো তেরি ব্লেম। আর সেই তেরি ব্লেমকে আমি চেঞ্জ করে রেখে দিলাম পেরি ব্লেম। আর গ্রাউন্ডে মেয়েটা পড়েছিল, তাই উৎপত্তি হলো গ্রাউন্ড। আমার মনে হয় তোমরা সবাই গল্পটা বুঝতে পারছো। সবাই যদি গল্পটা বুঝতে থাকো তাহলে হা বাটন প্রেস করে গল্পটা বুঝিয়ে দাও আমাকে যে হ্যাঁ তুমি বুঝতে পারছো। তাহলে খেয়াল করো, গ্রাউন্ড টিস্যুতন্ত্র আছে, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের আরেক নাম হচ্ছে আদি টিস্যুতন্ত্র। আর এটা উৎপত্তি হয়েছে পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। তো মনে একবার, আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি গ্রাউন্ড টিস্যু জুড়ে। মানে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বাইরেও আছে ভিতরেও আছে। বাইরের যে অঞ্চল তাকে বলি বহিঃস্থলীয় অঞ্চল, আর ভিতরের যে অঞ্চল তাকে বলি অন্তঃস্থলীয় অঞ্চল। বর্তমান পৃথিবীতে এমন একটা অবস্থা, তুমি কারো বাইরে থাকলেও কখনো ভিতরে থাকো না। ভিতরে থাকা বা ভিতরের মানুষ হওয়া বর্তমান সময়ে খুবই কঠিন। তুমি শুধু এবং শুধুমাত্র তোমার বাবা মায়ের বাদে আর কারোই কখনো অন্তরের মানুষ হতে পারোনি এবং ভবিষ্যতে হতে পারবা না। অর্থাৎ মানুষ থেকে সবসময় এক্সপেকটেশন কমায় নিয়ে আসবা, তাহলে দেখবা জীবনে শাইন করতেছো বেশি, কষ্ট পাচ্ছ কম, নিজের এনার্জি থাকবে বেশি। তাই শুধুমাত্র ট্রাস্ট ইউর প্যারেন্টস। তোমার বাবা মাই তোমার সব এবং তারাই তোমাকে ভালোবাসে এবং তারাই তোমাকে অন্তর থেকে ভালোবাসে। অনেকেই ভালোবাসে, অনেক বন্ধু আছে, এদের সবাই আসলে বাহির থেকে ভালোবাসে, ভিতর থেকে ভালোবাসার মানুষ কিন্তু খুবই কম। তাই তাদের স্বপ্নকে শ্রদ্ধা এবং সম্মান করতে শিখো। খেয়াল করো, বহিঃস্থলীয় অঞ্চল আছে, অন্তঃস্থলীয় অঞ্চল আছে। বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে আমরা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বহিঃস্থলীয় মধ্যে আছে হচ্ছে ত্বক। আমরা জানি ত্বক তো বাইরের দিকেই থাকে, তাই না? অধত্বক আছে, কর্টেক্স আছে, অন্তত্বক আছে। তাহলে খেয়াল করো, বহিঃস্থলীর মধ্যে কি কি আছে, অধত্বক, কর্টেক্স, অন্তত্বক। আর অন্তঃস্থলীর মধ্যে কি কি আছে দেখো, পেরিসাইকল, মজ্জা, মজ্জারশ্মি। তাহলে বহিঃস্থলীয় আর অন্তঃস্থলীয় দুই প্রকার আছে। বহিঃস্থলীর মধ্যে আছে অধত্বক, কর্টেক্স, অন্তত্বক। বহিঃস্থলীর মধ্যে আছে অধত্বক, কর্টেক্স, অন্তত্বক। আর অন্তঃস্থলীর মধ্যে আছে পেরিসাইকল, মজ্জা, মজ্জারশ্মি। আমার এটুকু মুখস্থ রাখতে হবে। বহিঃস্থলীর মধ্যে অধত্বক, কর্টেক্স, অন্তত্বক। আর অন্তঃস্থলীর মধ্যে পেরিসাইকল, মজ্জা, মজ্জারশ্মি। সবাই আমাকে বলো, হাইড্রাথোডের উদাহরণ কি? হাইড্রাথোডের উদাহরণ, তিনটা উদ্ভিদের নাম বলছিলাম, সবাই নাম তিনটা লিখে দিবা। হাইড্রাথোডের উদাহরণ কি? এই কোশ্চেনটা সবাই উত্তর দিবা।
আর একটা লাইন বলে দিই, হাইড্রাথোড দিয়ে তরল প্রক্রিয়ায় পানি বের হয়ে যাওয়াকে বলে গার্টেশন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হাইড্রাথোড দিয়ে তরল প্রক্রিয়ায় পানি বের হওয়াকে বলে গার্টেশন, আর বাষ্প আকারে বের হলে তাকে বলি আমরা প্রস্বেদন। তাহলে পত্ররন্ধ্র দিয়ে হয় প্রস্বেদন, আর হাইড্রাথোড দিয়ে হয় গার্টেশন। এই কথাটুকু আমরা কেউ ভুল করবো না, ঠিক আছে? পরের কোশ্চেনের উত্তর দিবা, ডায়াসাইটিকের ক্ষেত্রে রক্ষী কোষ দুইটার মধ্যবর্তী কোণ কত হয়? আমি সবার কমেন্টসগুলো পড়বো, সবাই কমেন্ট করো। তাহলে ডায়াসাইটিকের মধ্যে রক্ষী কোণ কত হয় একটু সবাই কমেন্ট করবো। আখির কমেন্ট দেখতে পাচ্ছি, অনির্বাণ বিক্রম, সামিহা ইসলাম, রশ্মি খাতুন, ওকে, রাবিয়া সুলতানা, টি হোসেন মাইশা, সিরাজুল ইসলাম, ইয়ং স্টার, সজীব কুমার, আচ্ছা ইয়ং স্টার বাবা, রিচিবালা মুন্নি, ওকে, রুয়েন রহমান, আরজুমান আক্তার আখি, সামিয়া ইসলাম শৈলী, ঐশ্বর্য দেবনাথ ঘোষ, বাপন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, চলো আমরা সামনের দিকে এগোতে থাকি আরো। তাহলে বললাম তরল আকারে পানি বের হলে তাকে বলি গার্টেশন, আর বাষ্পকারে পানি বের হলে তাকে বলি প্রস্বেদন। বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে দেখো, অধোতক, কর্টেক্স, অন্ততক, আর অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে আছে পেরিসাইকল, মজ্জা, মজ্জারশ্মি। তাই বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। আদি টিস্যুতন্ত্রের আরেক নাম হচ্ছে পেরিব্লেম। আদি টিস্যুতন্ত্রের আরেক নাম কি? পেরিব্লেম। এইটুকু মনে রাখলেই হয়ে যাবে, সবাই আমরা পারবো। তাহলে বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয় পারতে হবে, ওটা ডিটেইলস আমি বলতেছি। তাহলে আমরা আরেকটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো, হাইড্রাথোড দিয়ে তরল আকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? হাইড্রাথোড দিয়ে তরল আকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? এটা সবাই লিখে কমেন্ট করে ফেলো। এরপর চলে আসি বহিঃস্থলীয় অঞ্চল, অধোতক। অধোতক নিয়ে একটা কথাই পড়বা, মূলে অধোতক থাকে না, মূলের ক্ষেত্রে অধোতক থাকে না। এরপর মনে রাখবা কাণ্ডে, কর্টেক্স নিয়ে মনে রাখবা, কাণ্ডের ক্ষেত্রে কয়েক স্তর বিশিষ্ট, কিন্তু মূলের ক্ষেত্রে বহু স্তর বিশিষ্ট। দুইটা কথা পড়াইলাম, অধোতক বললাম মূলে অধোতক থাকে না, তাহলে কাণ্ডে অধোতক থাকে। আর কর্টেক্সের ক্ষেত্রে মনে রাখবা, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর হয়, মূলের কর্টেক্স বহু স্তর হয়, বহু বহু বহু। তাহলে মনে রাখবা, সবাই আমাকে বলো তো, যে তাহলে যদি বলি রাকিবের গার্লফ্রেন্ড কয় স্তর, মানে রাকিবের গার্লফ্রেন্ড মূলের মতো নাকি কাণ্ডের মতো? যেহেতু কাণ্ডে কয়েক স্তর আর মূলে বহু স্তর, তোমরা উত্তর দিতে পারবা আমি জানি। এরপর চলে আসে অন্ততকে। अंततक নিয়ে तुम लोगों को मैं हजार हजार बात आज सिखाएगा। ये बात तुम लोगों को মনে রাখনা बहुत ইম্পর্টেন্ট। তো तुमको पता है, তোমাদের জানাই থাকার কথা যে আমি গত কয়েকদিন আগে সুন্দরবন গিয়েছিলাম। তো আমার মূল উদ্দেশ্য ছিল আসলে কিছু বাঘ শিকার করব, কিছু বাঘ ধরবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছা ছিল একটা বাঘের পিঠে উঠে তার কান ধরে আমি পুরো সুন্দরবনটা ঘুরবো। তো আমার এই ইচ্ছা জানার পর বাঘ সমিতিকে আমি মেইল করলাম যে bag@support@bag@gmail.com মেইল করে দিলাম যে এরকম আমি মইনুল, শিকারি মইনুল, খাজি মইনুল, কটক মইনুল, আমার নামগুলা দিলাম যে পাবলো দা পিকাসো দা মইনুল দা ভিঞ্চি। এই নামগুলা দিয়ে বাঘদের জানাইলাম যে আমি তোমাদের পিঠে উঠে ঘুরতে চাই, না হলে কিন্তু কাউকে বাঁচিয়ে রাখবো না। বাঘরা ভয় পেল, ভয় পাও বাঘ, ভয় পাও। তারপর ভয় পেয়ে আমাকে নিতে আসলো সবাই। তারপর আমি সবগুলা বাঘের পিঠে উঠলাম। তোমরা চিন্তা করো, একটা বাঘের পিঠে উঠে কান ধরে আমি একটা ছবি তুললাম। এই ছবিটা আমি তোমাদের দেখাবো চান্স পাওয়ার পরে, তাই চান্স পেতে হবে আগে ছবিটা দেখার জন্য। তো যখন আমি বাঘের পিঠে উঠে ঘুরতেছিলাম, পুরো সুন্দরবনের সবাই আমাকে দেখে ভয় পাচ্ছিল, সবাই বারবার কাঁদতেছিল। কিন্তু আমার তখন মনে পড়লো সেই গ্রামের মানুষের কথা যাদের বাঘ ধরে ধরে খেয়েছে। তাই মনে পড়ে আমি খুব কষ্ট পেলাম। তারপর আমি বললাম, বাঘ আমি তোমার পিঠে উঠবো না, তুমি মানুষ খেয়েছো, তুমি অন্যায় করেছো। বললো, প্রভু উস্তাদ আমাদের মাফ করে দেন, আমি আর কখনোই ভুল করবো না, আমরা এরপর থেকে শুধু হরিণ খাবো। তারপর আমি বাঘদের ছেড়ে দিলাম যে ঠিক আছে তোমরা চলে যাও। পরে বললাম, না তোমরা কাজ করছো, তোমাদের শাস্তি পেতেই হবে। তাই তোমরা সবাই এই নদী যেটা আছে, নদীর বাঁধটা ভেঙে যাচ্ছে, তোমরা সবাই মিলে বাঁধটা বেঁধে দাও। তারপর বাঘরা মুখে করে করে কাদা তুলে 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 তিলে তিলে বড় বড় করে ট্রাকে করে বালিতে করে বালির বস্তা এনে তারপর সেই দিয়ে বাদ দিয়ে দিল। ভাবো, একটা বাঘ ট্রাক চালাচ্ছে, দেখতে কেমন লাগতেছে। মা বাঘের কাঁধের উপর আমি উঠে এইভাবে ছবি আছি। ছবিটা যদি তোমাদের রেখে দেখাতে চাই, দেখো এই একটা হিংস্র বাঘ, এ ছিল বাঘের সর্দার। এই বাঘের সর্দারই আমাকে মূলত তুলছিল। এই যে লেজ বাঘের, আর এই যে বাঘের উপর আমি, এই যে দেখো বাঘের কান ধরা। নেক্সট যে বাঘের কান ধরে বুম বুম করে আমি বাঘের সাথে বাঘকে দিয়েই মূল বাঁধাই দিলাম, যাতে পানির চাপ আর না থাকে। তা অন্তত অনেকটা আমার মতো সবসময় মানুষ নিয়ে কাজ করতে ভালোবাসে, তাই ও মূলের চাপ নিয়ন্ত্রণ করে।
মূলত চাপ, যাতে মূলে পানি পরিমাণ ঢোকা বা বের হওয়া সঠিক থাকে। তাই মূলের চাপ নিয়ন্ত্রণ করে কি? উত্তর অন্ততক বাঁধের মতো কাজ করে। তাহলে অন্ততক কিসের মতো কাজ করে? বাঁধের মতো কাজ করে। মূলত চাপ নিয়ন্ত্রণ করে, বাঘের মতো কাজ করে। দুইটাই কার কাজ? অন্ততকের কাজ। মূলত চাপ নিয়ন্ত্রণ, বাঁধের মতো কাজ, দুইটা কাজই করে অন্ততক। এরপর মনে রাখবা অন্ততক, যেহেতু বাঘ শিকার করতেছিলাম, বাঘরা এই যে বাঁধটা দিবে, তোমরা দেখবা গ্রামের দিকে নর্মালি বাঁধ দিলে ওই বাঁধগুলা কিন্তু দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়, যাতে এদিক ওদিক ভেঙে না যায়, বস্তাগুলো সরে না যায়। এই দড়ির নাম হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। অন্ততকে একটা দড়ি টাইপের পাওয়া যায়, যাকে আমরা বলছি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে কোশ্চেন হবে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? উত্তর অন্ততকে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি দিয়ে তৈরি? এটা পরীক্ষায় আসবে, বলবা লিগনিন আর সুবেরিন। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি দিয়ে তৈরি? উত্তর লিগনিন আর সুবেরিন দিয়ে তৈরি। আমাকে বলো তো যে বহু স্তর বিশিষ্ট কর্টেক্স কোথায় পাওয়া যায়? কাণ্ডে না মূলে? বহু স্তর বিশিষ্ট কর্টেক্স কোথায় পাওয়া যায়? এটা সবাই লিখে কমেন্ট করবা। এরপর দেখো তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কই পাওয়া যায়? উত্তর অন্ততকে। বাঁধের মতো কাজ করে কে? অন্ততক। মূলত চাপ নিয়ন্ত্রণ করে কে? অন্ততক। প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়? উত্তর অন্ততকে পাওয়া যায়। শ্বেতসার আবরণ কোথায় পাওয়া যায়? উত্তর অন্ততকে পাওয়া যায়। পাঁচটা জিনিস। অন্ততক মানে মইনুলের বাম হাত। মইনুল ভাইয়ের বাম হাতে যা আছে অন্ততকে তাই আছে। এই দেখো বাম হাতে এটা হচ্ছে মূলত চাপ নিয়ন্ত্রণ করে, এই যে বাঁধের মতো কাজ করে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়, শ্বেতসার আবরণ পাওয়া যায়। দেখো মূলত চাপ নিয়ন্ত্রণ করে, বাঁধের মতো কাজ করে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়, প্যাসেজ কোষ পাওয়া যায়, শ্বেতসার আবরণ পাওয়া যায়। মইনুল ভাইয়ের বাম হাত ক্যাসপেরিয়ান স্ট্রিপ, শ্বেতসার আবরণ, প্যাসেজ সেল, বাঁধের মতো কাজ করে এবং হচ্ছে মূলত চাপ নিয়ন্ত্রণ করে। খুবই ইম্পর্টেন্ট। অন্ততক নিয়ে পাঁচটা কথা পারতে হবে ভাইয়া, পারতে হবে, না পারলে বিয়ে হবে না, শিওর থাকো, কারণ এটা না পারলে চান্স হবে না। সবাই মুখস্থ করে ফেলছি না? তাহলে অন্ততক কি চাপ নিয়ন্ত্রণ করে? মূলত চাপ নিয়ন্ত্রণ করে। কিসের মতো কাজ করে? বাঁধের মতো কাজ করে। কি স্ট্রিপ বলে ডাকা হয়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি সেল পাওয়া যায়? প্যাসেজ সেল পাওয়া যায়। কি আবরণ পাওয়া যায়? শ্বেতসার আবরণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বহিঃস্থলীয় অঞ্চল কিন্তু পড়ে ফেললাম। তাহলে আমারে বলো অন্ততকে কোন সেল পাওয়া যায়? অন্ততকে কোন সেল পাওয়া যায়? এরপর দেখো অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে আছে পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশ্মি। পেরিসাইকেল থেকে পার্শ্বমূল তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন, পার্শ্বমূল তৈরি করে। তাহলে কোশ্চেন হবে পেরিসাইকেল কি করে? উত্তর পার্শ্বমূল তৈরি করে। পার্শ্বমূল তৈরি করা কার কাজ? উত্তর পেরিসাইকেল। মনে রাখতে হবে পার্শ্বমূল তৈরি করা কার কাজ? উত্তর পেরিসাইকেল। আমাকে বলো অন্ততকে কোন আবরণ পাওয়া যায়? কোন আবরণ? কি আবরণের নাম আমি বলছিলাম? প্যাসেজ আবরণ, শ্বেতসার আবরণ নাকি ক্যাসপেরিয়ান আবরণ? অন্ততকে কোন আবরণ পাওয়া যায়? লিখে কমেন্ট করো। তাহলে পার্শ্বমূল তৈরি করে কে? উত্তর পেরিসাইকেল। পার্শ্বমূল তৈরি করে পেরিসাইকেল। এরপর আছে মজ্জা, মজ্জারশ্মি। মজ্জা নিয়ে মনে রাখবো, মজ্জারশ্মি নিয়ে মনে রাখবো যে এটা থেকে পরীক্ষায় কিছুই আসবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করো পেরিসাইকেল বললাম কি তৈরি করে? পার্শ্বমূল তৈরি করে। আর নাইট্রোজেন জাতীয় খাদ্য বাদে, নাইট্রোজেন জাতীয় খাদ্য বাদে সব প্রকার খাদ্য সঞ্চয় করে। তাহলে পেরিসাইকেল থেকে কিন্তু আমি অনলি দুইটা লাইন শেখাইছি। পার্শ্বমূল তৈরি করে, নাইট্রোজেন জাতীয় খাদ্য বাদে সব প্রকার খাদ্য সঞ্চয় করে। নাইট্রোজেন জাতীয় খাদ্য বাদে সব প্রকার খাদ্য সঞ্চয় করে আর পার্শ্বমূল তৈরি করে। এই দুইটা হচ্ছে কার কাজ? পেরিসাইকেলের কাজ। বুঝছো? মাঝখানে মিসবা হচ্ছে গতকাল বিকালে আমার বাসায় আসছে, এসে বলছে ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি বলছি কি হয়েছে? বলছে ভাই আপনার একটা নাচ দেখতে হবে। আমি বললাম কি গানে নাচবা তুমি? বললো যে ভাইয়া এই গানে নাচবো। কোন গান? বাচপান কা প্যার মুঝে ভুল নেই জানা হ্যায়। ভাবো এই গানে মিসবা নাচলে মিসবার কেমন লাগবে? মিসবা অবশ্যই একটু শাড়ি পরে আসছিল আর এইভাবে হাত দিয়ে এইভাবে নাচতেছিল। ভাবা যায়? একটু চিন্তা করো যে মিসবা শাড়ি পরা এইভাবে নাচতেছে। চিন্তা করো। আমি একটু ছবি এঁকে দেখাইতে চাই। এই দেখো, এটা হচ্ছে মিসবা, এই যে শাড়ি পরা, এই যে এক হাত মাথায়, এই যে আরেক হাত কোমরে, তারপর দেখো নাচতেছে। সুন্দর লাগছে না মিসবারে? মিসবার চুলগুলো একটু বড় বড় দিয়ে দিই। ওকে, দেখো কিউট মিসবা। তো চলো আমরা মোটামুটি পড়ে ফেললাম যে হচ্ছে কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে। আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম, সবার কমেন্ট পড়বো যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বহিঃস্থলীয় অঞ্চলের কোথায় পাওয়া যায়? অধতক, কর্টেক্স নাকি অন্ততক?
ক্যাসপেডিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? এই প্রশ্নটার উত্তর সবাই দিয়ে ফেলো। আমাদের মোটামুটি গ্রাউন্ড টিস্যুতন্ত্র শেষ, সর্বশেষ টপিক পড়ব ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে মনে রাখবো যে সমপার্শ্বীয় হতে পারে, সমদ্বিপার্শ্বীয় হতে পারে। ভাস্কুলার টিস্যুতে আগে শুরু করি একবারে। প্রথম কোশ্চেন হবে ভাস্কুলার টিস্যু কয় প্রকার? তুমি জানতে হবে যে ভাস্কুলার টিস্যু 3 প্রকার: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যদি বলা যায় তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা ভাই? তাহলে এটাই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র কয় প্রকার? প্রথম কোশ্চেন উত্তর 3 প্রকার: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে আছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তো সংযুক্ত কয় প্রকার? 2 প্রকার: সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার কয় প্রকার? 2 প্রকার: মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। খেয়াল করো তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে আছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়ের মধ্যে আছে মুক্ত, বদ্ধ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো তো, নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করা কার কাজ? তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র বললাম সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে আছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়ের মধ্যে আছে মুক্ত, বদ্ধ। অরীয়তে চলে আসছি, আর আছে কেন্দ্রিক। तो तुम लोगों को आज मैं यह सिखाएगा एवं तुम लोगों को ये कभी भूल नहीं जाना चाहिए, ये तुमको कभी भूलना नहीं चाहिए कॉज ये बहुत इम्पोर्टेंट है। तो देखो আমরা এক এক করে পড়ে ফেলি। সমপার্শ্বীয় এর মধ্যে আছে মুক্ত, বদ্ধ, আর সমদ্বিপার্শ্বীয়। তো মনে একবার সমদ্বিপার্শ্বীয় গ্রামে এভাবে চাল ঝাড়ে দেখবা, চাল নিয়ে এভাবে এভাবে সামনে বাড়ি দিলে খুদগুলো সামনে চলে যাবে, এটা আমরা বলি কুলা। কুলা এইভাবে এইভাবে ধরে, কিন্তু দেখছো না সবাই কুলা? এই কুলা দিয়ে কিন্তু চাল ঝাড়ে, বুঝছো? এই যে যেমন হচ্ছে ওই দিন মিসবা যখন শাড়ি পরে আসলো একটা কুলা নিয়ে আসছিল, কুলাই করে এভাবে নাচের মধ্যে কুলা ধরে নাচতেছিল। তো এই সমদ্বিপার্শ্বীয়তে মনে একবার 2 কুলা, 2 কুলা। 2 মানে সমদ্বিপার্শ্বীয় থেকে 2, আর কুতে কুমড়া, লাউ, কুমড়া, লাউ। তাহলে সমদ্বিপার্শ্বীয় উদাহরণ 2টা, কুমড়া, লাউ। তখনই মনে রাখতে হবে ভাইয়া এর কাণ্ড নাকি মূল। যখন বলবে যে মূলার কুমড়া, লাউ, কুমড়ার কাণ্ড নাকি কুমড়ার মূল, তুমি বলবা যে ভাইয়া মূল মানেই হচ্ছে অরীয়, সব মূল অরীয়, যে কোনো মূল অরীয়, সব মূল অরীয়। এই তথ্যটা অমূল্য তথ্য। অতে অরীয় পাওয়া যায় মূলে, তাহলে যারই মূল বলি উত্তর অরীয়। মূল মানেই অরীয়, মূল মানেই অরীয়। তাহলে অরীয় কই পাওয়া যায়? মূলে। অরীয় কই পাওয়া যায়? মূলে। সমদ্বিপার্শ্বীয় কই কই পাওয়া যায়? কুমড়া, লাউ। ক্লাস আর 3 মিনিটে শেষ হবে, 3 মিনিটে ক্লাস শেষ হবে। সমদ্বিপার্শ্বীয় কই পাওয়া যায়? কুমড়া, লাউ। মূলে পাওয়া যায় কি? অরীয়। মূলে পাওয়া যায় কি? অরীয়। মনে রাখতে হবে, कभी भूल नहीं करना चाहिए, ये बहुत इम्पोर्टेंट है। আমাকে বলো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়েছে কোন কোন টিস্যু থেকে? গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়েছে কোন টিস্যু থেকে? এপিব্লেম, মেসোব্লেম, মেডিব্লেম, পেরিব্লেম, টেরিব্লেম, মেরিব্লেম, যে কোনো ব্লেম। কোন ব্লেম থেকে তৈরি হয়েছে বলে ফেলো একটু। তাহলে দেখো মূল মানেই অরীয়, তাহলে অরীয় পাওয়া যায় কোথায়? উত্তর মূলে, সব মূলে। সব মূলে পাওয়া যায় কি? অরীয়। সংযুক্তের মধ্যে আছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়ের মধ্যে আছে মুক্ত, বদ্ধ, এই দুটো পড়াবো। আর সমদ্বিপার্শ্বীয় হচ্ছে লাউ, কুমড়া। সমপার্শ্বীয় মুক্ত, তো খেয়াল করো মুক্ত মানে খোলা, মুক্ত মানে খোলা। এখন গ্রামের দিকে দেখবা দরজার 2টা পার্ট থাকে, দরজার 2টা পার্ট থাকে। তো তুমি দরজার 2টা পার্ট আছে, দরজার 2টা পার্ট আছে। এখন আমি চিন্তা করি যে হ্যাঁ মনে করো তোমাদের রুদ্র ভাইয়ের বাসা, রুদ্রর বাসায় রুদ্রর দরজায় 2টা পার্ট আছে, ব্লার একটু ওকে সমস্যা নেই, গল্প বলছি। রুদ্রর বাসায় রুদ্রর দরজায় 2টা পার্ট আছে। হঠাৎ করে একদিন আমি গেলাম, দেখলাম দরজার 2টা পার্ট খোলা। আমি খুললাম, খোলার পর দেখলাম কি কি দেখলাম? 2টা পার্ট খুললাম, 2টা পার্ট খোলার কারণে দরজাটা মুক্ত হয়ে গেল। তাই মুক্তর উদাহরণের নাম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। মুক্তর উদাহরণের নাম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর খোলার পরে আরো দেখলাম মুক্তর আরেকটা উদাহরণ নগ্নবীজী উদ্ভিদ।
আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারার জন্য ধন্যবাদ। যে দরজা খুললাম, দ্বিবীজপত্রী দরজা খুলে বের ঢুকলাম, ঢোকার পর দেখলাম নগ্ন বিজি রুদ্র। ये क्या हो गया बाबा को बाबा, तुम लोग समझ गया क्यों? बहुत अच्छा। আর বদ্ধ, দরজা বদ্ধ, বাইরে দিয়ে ফিরে চলে আসলাম। এটারে বলবো একটা পার্টি দেখতেছিলাম, এক বিস্পত্তি। তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মুক্তর উদাহরণ কি? দ্বিবীজপত্রী, নগ্নবীজি। মুক্তর উদাহরণ দুইটা, দ্বিবীজপত্রী, নগ্নবীজি। আর বদ্ধর উদাহরণ হচ্ছে একবীজপত্রী। সমাধিপার্শ্বী হচ্ছে দুই কুলা, দুইতে সমাধিপার্শ্বীয়, কুতে কুমড়া, লাতে লাউ। আর কেন্দ্রিকের মধ্যে আছে জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। ভাই এই কেন্দ্রিকের তিনটা টাইপ ছিল, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, গার্লফ্রেন্ড কেন্দ্রিক। এই গার্লফ্রেন্ড কেন্দ্রিকের উদাহরণ ছিল হচ্ছে মেহেদি ভাইয়া তোমাদের। এখন এই যেহেতু মেহেদি ভাইয়া ছিল, মেহেদি আমার কাছে আসলো, ভাইয়া বললাম কি হয়েছে ভাইয়া? বলছে হাসান স্যার কি করছে ভাইয়া, বইতে আমার নাম লিখে রাখছে। বলছে কই? বলছে জি ভাইয়া। আমি বলছি কিসের মধ্যে? বলে ভাই কেন্দ্রিকের মধ্যে দুই প্রকার ছিল, তিন প্রকার বানাইছে। আমি বলছি বানাই কি বানাইছে? বলছে একটা রাখছে জাইলেম কেন্দ্রিক, একটা ফ্লোয়েম কেন্দ্রিক, একটা গার্লফ্রেন্ড কেন্দ্রিক। আমি বলছি তুই কোনটার উদাহরণ? বলছে ভাই গার্লফ্রেন্ড কেন্দ্রিকের মধ্যে দিয়ে রাখছে। তারপরে আমি হাসান স্যারে ফোন দিলাম যে জনাব হাসান স্যার। বললো জি। বলছি মেহেদির নামটা কেটে দেন, ওখানে কেটে ওই কলমটা বাদ দিয়ে দেন। বলছে ঠিক আছে স্যার, বাদ দিয়ে দিলাম। তারপর থেকে বাদ হয়ে গেছে। ভাবা যায় এগুলা? মাঝখানে একটা স্পেশাল এডিশন আসছিল, ওই এডিশনে এই কথা লেখা ছিল যে গার্লফ্রেন্ড কেন্দ্রিকের উদাহরণ কি। আমাদের কাছে দুইটা কেন্দ্রিক আছে, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। তারপরে যদি পরীক্ষায় চলে আসে গার্লফ্রেন্ড কেন্দ্রিক কোনটা, আশা করি তোমরা সবাই পারবা, তাই আমি আর বললাম না। জাইলেম কেন্দ্রিকের মধ্যে আছে, জাইলেম কেন্দ্রিক আরেকটা নাম আছে হাইড্রোসেন্ট্রিক, বুঝছো? হাইড্রোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক, আর ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। শেষ টপিক পড়াচ্ছি। তাহলে জাইলেম কেন্দ্রিকের আরেক নাম কি? হাইড্রোসেন্ট্রিক। ফ্লোয়েম কেন্দ্রিকের আরেক নাম কি? লেপ্টোসেন্ট্রিক। এই জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিকের আরেক উদাহরণ হচ্ছে পাল, পতে টেরিস, আর লতে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম। তাহলে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম। আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিয়ানা। ঠিক আছে, তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক, তোমার ফোন আসছে। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিয়ানা, আর জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ দুইটা, টেরিস, লাইকোপোডিয়াম। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিয়ানা। ओके ठीक है, चलो चलो हर एक बार देखे फिर तुम लोगों को ये टॉपिक में हिंदी में पढ़ाएगा। समपर्शियो। समपर्शियो का उदाहरण है मुक्त, बद्ध। मुक्त दो प्रकार, द्विबीजपत्री, नग्नबीजी। द्विबीजपत्री दरजा, नग्नबीजी रुद्र। बद्ध एकबीजपत्री। सम द्विपार्श्वीय दुई कुला, दुई কুমড়া লাউ, কুমড়া লাউ। জাইলেম হাইড্রোসেন্ট্রিক, টেরিস লাইকোপোডিয়াম। আর ফ্লোয়েম লেপ্টোসেন্ট্রিক, ড্রাসিয়ানা। এরপর আছে মূল, অমূল্য, অমূল্য, অতে অরিও মূলে, মূল, অরিও মূলে, অরিও কই পাওয়া যায়? মূলে। এরপর আছে জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, গার্লফ্রেন্ড কেন্দ্রিক। গার্লফ্রেন্ড কেন্দ্রিকের উদাহরণ তোমরা পারো। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিয়ানা, আর জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম। আশা করি তোমরা এই উদাহরণগুলো সবাই পারবা। কমেন্ট বক্সে লিখে ফেলো সমদ্বিপার্শ্বীয় উদাহরণ কি। সমদ্বিপার্শ্বীয় উদাহরণ লিখে কমেন্ট করে ফেলবা। সমদ্বিপার্শ্বীয় উদাহরণ লিখে সবাই কমেন্ট করবা। তারপরের প্রশ্নের উত্তর দিবা একবীজপত্রীর মূলে কোন ধরনের ভাস্কুলার টিস্যুতন্ত্র পাওয়া যায়। একবীজপত্রীর মূলে কোন ধরনের ভাস্কুলার টিস্যুতন্ত্র পাওয়া যায়। তো যাই হোক, আমি আমার গার্লফ্রেন্ড বা বউয়ের কথা বলিনি, আমি এখন আমার একজন গার্লফ্রেন্ডের নাম বলি। ওর নাম ছিল পরি। তো ওই পরীকে আমি খুব ভালোবাসতাম। তো পরীর হৃদয়ের ভিতর যেখানে যত জায়গা ছিল সবই আমার জন্য ছিল, ওর হৃদয়ে আর কেউ ছিল না। তো তারপর একদিন ওকে আমি একা করে তোমাদের পড়াতে চলে আসলাম। তাই মনে রাখবা পরী এখন একা। এই একা পরীর অন্তরে আর কোনো রুম নাই। পরীর অন্তরে যত রুম আছে সব রুমে শুধু মইনুল ভাই থাকে, তাই পরীর অন্তরে রুম নাই। অন্তরের সব রুমে কে থাকে? মইনুল ভাই থাকে। এই একা মানে একবীজপত্রী কাণ্ড। একা মানে একবীজপত্রী কাণ্ডের উদাহরণ পড়তেছি। একবীজপত্রী কাণ্ডে পরিচক্র নাই, অন্ততক নাই, রোম নাই, শেষ। এটুকু মনে রাখলে হবে। একবীজপত্রী কাণ্ডে পরিচক্র নাই, অন্ততক নাই, রোম নাই। পরিচক্র নাই, অন্ততক নাই, রোম নাই। আমার পরের কোশ্চেনের এবং শেষ কোশ্চেনের উত্তর দাও যে ড্রাসিয়ানা কার উদাহরণ? জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, গার্লফ্রেন্ড কেন্দ্রিক, না বউ কেন্দ্রিক?
ড্রাসিয়ানা কার উদাহরণ? লিখে কমেন্ট করে ফেলো সবাই। খেয়াল করো, একা পরিণন্তরে রোম নাই, অর্থাৎ একবীজপত্রী কাণ্ডে পরিচক্র নাই, অন্ততক নাই, রোম নাই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং প্রেজেন্ট থ্রু আউট দ্য ক্লাস। আমার অনেক ভালো লাগছে তোমরা সবাই ছিলা, সবাই সবসময় রেসপন্স করছো। ইনশাল্লাহ খুব দ্রুত আবারও দেখা হবে। আমি সেই একই কথা বারবার বলি, 25 তারিখের পরে কিন্তু আর অ্যাডমিশনের সুযোগ নেই, মানে অ্যাডমিশনের সুযোগ নেই বলতে ফ্রিতে ক্লাসগুলো করার সুযোগ নেই। প্রি মেডিকেলের ক্লাসগুলো তোমাদের জন্য যথেষ্ট। যারা এখন অফলাইনে পড়তে পারতেছো না, বাসায় টিচার নিতে পারতেছো না, কোনো ব্যাচ করতে পারতেছো না, তাদের জন্য এটা সব থেকে হেল্পফুল ওয়ে। এইটা করলে ইনশাআল্লাহ অ্যাডমিশনের আগে আরও অতিরিক্ত কোনো কিছুর দরকার পড়বে না। তাই সবাইকে অনুরোধ করবো, ভাইয়া তোমরা বুকিং দিয়ে ফেলো, এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা কোর্স হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বপ্ন পূরণের লক্ষ্যে সামনে এগিয়ে যাবা। আমার দোয়া তো সবসময় আছেই তোমাদের সাথে। আসি।